আসসালামু আলাইকুম। উইমেন এক্সপ্রেসের নিয়মিত আয়োজন এ মাসের বইয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের প্রোগ্রামের শুরুতেই যারা এখনো আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন অথবা এই ভিডিওটি পরে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম। এ মাসের এই আয়োজনটি একটু স্পেশাল, আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বইমেলা চলছে। আমরা চেষ্টা করেছি আমাদের সাথে এমন দুইজন লেখিকাকে রাখার জন্য যাদের কাছ থেকে আমরা তাদের বইয়ের গল্প, তাদের লেখালেখির গল্প, তাদের লেখালেখির পেছনের চিন্তাগুলো শুনতে চাই। তো আমাদের সাথে আছেন মৌলিয়া খন্দ আপু এবং সুমাইয়া তাসনিম। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি, আছি ভালো, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম আপু। জি, আমরা যদি একটু পরিচয় দিয়ে নিই শুরুতে। অবশ্যই আপুরা নিজের পরিচয় নিজেরা দিবেন। আমি তার আগে একটু পরিচয় করিয়ে দিই আমার পক্ষ থেকে যতটুকু দেওয়ার। মৌলিয়া খন্দ আপুর কথা যদি বলি, আপু ৮৬ সালে জন্মেছেন, ঢাকায় বড় হয়েছেন, হলিক্রস স্কুল কলেজ থেকে। এরপরে পেশায় চিকিৎসক, এখন শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স করে এখন শিশু মেডিসিন বিষয়ে পড়ছেন। আর নেশা বই পড়া এটা বলতে হবে না, আপুর ৭টি একক বই আছে, যার মধ্যে প্রথম আপুর সাথে আমার পরিচয় হচ্ছে তার একা বইটার মাধ্যমে। এরপর আমি ইট রঙের বাড়ি পড়েছি, এটাও আছে আপুর। যে জীবন দোয়েলের আলোকের ঝর্ণা ধারায়, আমাদের মেঘ বাড়ি, এখানে রোদ নেই, সর্পিল, নির্মুখ, স্বপ্নচোরা, শঙ্কিত শরবতটা মনে হয় গত বছরে, সেটাও পড়েছি। তো এছাড়াও আপুর বিভিন্ন সংকলনে লেখা আছে। আপু গল্প গল্প নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, গল্প এবং উপন্যাস। সেখানে থ্রিলার, ভৌতিক গল্প সব ধরনের লিখছেন। পুরস্কার পেয়েছেন একার জন্য পাললিক শরৎ তরুণ লেখক সম্মাননা ২০২১। আর সুমাইয়া তাসনিম ইডেন মহিলা কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স করছেন আবার, এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে ট্রেনিং করছেন ঢাকা মেডিকেল কলেজে। দুইজনেরই পেশা কিছু কাছাকাছি, রোগীদের কাছাকাছি, মানুষের কাছাকাছি, মানুষের কথাবার্তার কাছাকাছি আছেন, যেটা তাদের লেখায়ও আমরা দেখি। আমরা একটু মৌলি আপুর কাছ থেকে শুনি আপুর লেখালেখির গল্প। আসসালামু আলাইকুম। প্রথমে উইমেন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর এই উইমেন এক্সপ্রেসের সাথে এটাই প্রথম লাইভ। আশা করি আমি নতুন কিছু মানুষের সাথে পরিচিত হতে যাচ্ছি, তো সেজন্য বলছি আর কি। তো আমি পেশায় একজন চিকিৎসক। তো দেখা যাচ্ছে যে চিকিৎসা পেশায় থাকার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংস্পর্শে আমার আসতে হয়। এটা সবাই জানেন যে হচ্ছে আমার কাছে সবাই ওপেনলি আসতে পারে। তো আমি যখন লেখালেখি শুরু করি তখন আমি চেম্বার করতাম। তো দেখা যেত যে আমার কাছে হচ্ছে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ওনারাই বেশি আসতেন। তো হঠাৎ হয়তো খুব রেয়ারলি হয়তো উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষেরাও কেউ চলে আসতেন। তো সবাই আমার কাছে আসতো, মানে ওপেন ফর অল। যেই আসতো, রিক্সাওয়ালার বউও আসতো, আবার হয়তো অনেক ধনী শ্রেণীর মানুষও আসতো। সবাই আসসালামু আলাইকুম, আসেন বসেন, এরকম। তো দেখা যেত যে এটা আমি বলবো যে আল্লাহর রহমত, মানে আলহামদুলিল্লাহ। মানে চিকিৎসার জন্য এসে অনেকে অনেক কিছু আমার সাথে শেয়ার করতেন। তো সেই গল্পগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের সমাজের কিছু দিক, মানে যেগুলো কম আলোচনা করা হয়, কিছু কম আলোকপাত করা হয়, সেই সব অনালোকিত দিক বা অনালোচিত দিকগুলো আমি সবাইকে জানাতে চেয়েছিলাম। তো সেভাবেই আর কি আমার লেখালেখির শুরুটা। এবং অবশ্যই আমার পাঠকরা আমাকে ভালোবেসেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। আমার পাঠকরা আমাকে সাদরে গ্রহণ না করলে আমি আসতে পারতাম না এত দূর। পাঠকদের ভালোবাসা, উৎসাহতেই আমার পথ চলা। চেষ্টা করে যাচ্ছি, জানি না কতদূর কি পেরেছি, সেটা পাঠকরা বলবেন। এই আর কি, দোয়া করবেন সবাই আমার জন্য। জি, খুব সুন্দর একটা ভূমিকা দিয়েছেন আপু। আসলেই আমরা এর মধ্যেই বেশ কয়েকটি কমেন্ট দেখতে পাচ্ছি। অলকা নন্দা বলেছেন একা চমৎকার একটা বই। সত্যি আপু, আমি আপনার সাথে একমত। নাসিমুন নাহার আপা বলেছেন দেখছি বর্তমান সময় লেখকদের মধ্যে খুবই পরিশ্রমী একজন লেখক। অবশ্যই। আর নাদিয়া ইনবিহাজ বলেছেন মৌলি আপু। সেটাই। আচ্ছা, তো আমিও আপনার সাথে একমত। আসলে আপু, আপনি আপনি যেই ল্যাবরেটরিটাতে আছেন সেখানে আপনার লেখার অনেক
রসদ আপনি পান। এবং আমি আপনার লেখায় মেয়েদের ডাক্তারি যারা পড়ছে তাদের, বাংলাদেশে যারা এই ফিল্ডে যাচ্ছে তাদের যে স্ট্রাগলটা দেখেছি, সত্যি সত্যি এটা আমার জন্য একটা প্রথম জানা ছিল। আমি এর আগে কাউকে এরকম না, এক্সপ্লিসিটলি বলতে এটা দেখি নাই। ব্যাপারটা কি, এটা আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে মানুষ একটু কথা বলতে ভয় পায়। ভয় পায় ডেফিনিটলি, মনে করে যে আমাকে, আমি যদি বলি এটা নিয়ে, যদি আমি পাবলিক প্লেসে মুখ খুলি, কথা বলি, সবাইকে জানাই, আমাকে হয়তো বা বাধা দেবে বা আমি বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে পারি, তো এটা নিয়ে কেউ বলতে চায় না। তো আমি জি, আসলে হচ্ছে আমি আমার লেখায় যেটা দেখবেন যে আমি কখনো কোনো কিছু পার্সোনালাইজ বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট পরিবার নিয়ে আমি কথা বলতে চাই না। আমি চাই যে ওভারঅল সিস্টেমটা চেঞ্জ হোক। বইটা তো 2020-এর, তো সম্প্রতি একটা আরেকজন ডাক্তার, উনিও ডাক্তার, জাহান সুলতানা, তার স্ক্রিপ্টে একটা নাটক এসেছে, মেহজাবিন অভিনয় করেছে, নাটকটার নাম হচ্ছে অনন্যা। তো ওটা খুব হাইলাইটেড হয়েছে, একাটা আসলে অতটা হাইলাইটেড হয়নি, কারণ স্বাভাবিক, এখন তো আসলে অডিও ভিজুয়াল মাধ্যমের জয় জয়কার, বই তো আসলে কম মানুষ পড়ে। তো সে অনন্যাতেও হচ্ছে জাহান সুলতানা এটা দেখিয়েছে যে আসলে পরিবারের সাপোর্ট বা পার্টনারের সাপোর্ট না পেলে একটা মেয়ের পক্ষে কাজ করাটা আসলে কতটা টাফ। তো আমি হচ্ছে আমার লেখায়, যারা পড়েছেন বা আপু আপনি তো পড়েছেন, আপনি দেখবেন যে আমি আসলে কোনো মানুষ বা কোনো পরিবারের উপর এই দায়টা না, এই দায়টা আসলে আমাদের সমাজের উপর বর্তায়, আমাদের দেশের উপর বর্তায়। এক্স্যাক্টলি। যেমন আমি যদি বলি যে আমার উদাহরণ হিসেবে আমি দুটো উদাহরণ দেই। একটা হচ্ছে যে আমার একজন সহকর্মী, সে তার বাচ্চাকে তার মার কাছে রেখে আসতো এবং তার মা ছিলেন একজন ক্যান্সার পেশেন্ট। তো এটা আপনি জানেন আপু যে হচ্ছে, অনেকেই আপনারা জানেন, যারা হচ্ছে ক্যান্সার পেশেন্ট থাকে, কেমো যারা পান, তাদের আসলে শরীরটা কতটা খারাপ থাকতে পারে, তারা কতটা অসুস্থ থাকতে পারেন, কিন্তু তার কিছু করার ছিল না। সেই পেশেন্ট, মানে সেই মা তো নিজেই পেশেন্ট, সে বাচ্চাটাকে কোথায় রেখে আসবে, সেই অসুস্থ মায়ের কাছেই বাচ্চাটা রেখে তার কাজে আসতে হতো, এটা একটা। আর আরেকটা আমি বলবো যে খুব দুর্ভাগ্যজনক ঘটনা, আমার এক জুনিয়রের বাচ্চা, সে লাইব্রেরিতে পড়তে গিয়েছিল, বাচ্চাটা ছিল কাজের মেয়ের কাছে, তো সে বাচ্চাটাকে হচ্ছে কমোডে বসেছিল, সেই গৃহকর্মী। তো বাচ্চাটা কমোড থেকে পড়ে গিয়েছে, মাথাটা পড়েছিল কমোডের সিটের উপর, বাচ্চাটা শেষ পর্যন্ত মারা যায় হেড ইনজুরিতে। তো এখন এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা সব সময়, আমরা যারা কথা বলি বা আমরা যারা ব্যাপারগুলো লিখি, দেখা যায় কি আমরা আসলে আবেগ আপ্লুত হয়ে যাই। আমরা হচ্ছে একজন আরেকজনকে দোষারোপ করি যে হ্যাঁ, আম্মু তুমি দেখলা না, বা আমার মা দেখে, তোমার মা কেন দেখে না, আমার শাশুড়ি কেন দেখে না, বা তোমার পড়াশোনা শেষ না করে কেন তুমি বাচ্চা নিলা, বা এত পড়ার ইচ্ছা থাকলে তোমার বাচ্চা নেই। আমরা সবসময় এই ব্যাপারগুলো পার্সোনালাইজ করি, কিন্তু ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো ঠিক পার্সোনালাইজ করার বিষয় না। এই ব্যাপারটা আমাদের দেখতে হবে আরো সামগ্রিক দিক থেকে। আমরা খুব শর্ট ফোকাস করছি, আমাদের আরেকটু দূরে থেকে, আরেকটু ওপর থেকে, দূরবীন থেকে দেখতে হবে যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু একা একজনের বাচ্চা না, এই বাচ্চাটা না, থাকলে সে একটা দেশের সম্পদ হতে পারতো। বা একটা মেয়ে যদি তার প্রফেশনাল লাইফে, মানে দেখেন একটা মেয়ে ডাক্তার হচ্ছে, সরকারি মেডিকেল থেকে ডাক্তার হলে তার উপরে তার বা আমাদের দেশের, আমাদের সরকারের তার ইনভেস্টমেন্ট আছে তার উপর, তাই না? আমি সরকারি মেডিকেল থেকে পাশ করেছি, তার মানে সরকার আমার উপর বিনিয়োগ করেছে, আমার উপর কিছু টাকা ইনভেস্ট করেছে, তো সেই সার্ভিসটা আমি দেব। আর যদি আমি বেসরকারি মেডিকেল থেকে পড়ে থাকি, তার মানে আমার মা বাবা আমার উপর ইনভেস্টমেন্টটা করেছেন, তাই না? তো এখন এই জিনিসটা, এখন একটা ডাক্তার মেয়ে যে সে একার জন্য ডাক্তার হচ্ছে তা তো না, সে ডাক্তার হলে তো আরো 10 জন, আরো 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন অন্তত উপকৃত হবে, তাই না? তো এই যে ব্যাপারগুলো, এই সে যখন ডাক্তার হচ্ছে, সে যখন তার প্রফেশনাল লাইফে ফুললি ফোকাস করতে পারছে, উপকৃত তো হচ্ছে সবাই। তাহলে এই যে জার্নিটা, এই যে স্ট্রাগলটা, এই পুরোটা হ্যাসেল, পুরোটা সাফারিংস কেন তার একার নিতে হবে? তার বাচ্চা কোথায় থাকবে, এটা কেন তার একার হেডেক হবে? তার বাচ্চা অসুস্থ হলে, তার বাচ্চা ব্যথা পেলে, এবং যে ঘটনাটা আমি বললাম খুব দুর্ভাগ্যজনক, তার বাচ্চা মারা গেলে কেন শুধু মাকেই দোষারোপ করা হবে? কেন এই দায়টা সমাজ নেবে না? তো আমি সবসময় চেষ্টা করেছি যে আমার লেখায় সবকিছু একটু ওপর থেকে দেখাতে, এবং সমাজ, রাষ্ট্রের যে ভূমিকা সেটা দেখাতে। যে আপনি উন্নত দেশগুলোতে দেখবেন যে সেখানে পর্যাপ্ত পরিমাণ ডে কেয়ার সেন্টার আছে, এবং আমি বারবার বলি লিখি, আমি
খুব একটা জনপ্রিয় ব্যক্তিত্ব না, বা আমার কথাগুলো আসলে জায়গা মতো পৌঁছায় না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর কি, কোনো না কোনো দিন হয়তো কারো না কারো জি, চোখে পড়বে বা কারো না কারো কানে যাবে, যে আমাদের আসলে ডে কেয়ার সেন্টার করতে কি আসলে আপু খুব বেশি বাজেট বা অনেক বড় কিছুর প্রয়োজন হয় না, একটা সেটাই। হসপিটালেই সম্ভব। আমি এটা বারবার বলেছি যে একটা হসপিটালে একটা রুম ছেড়ে দেন, একটা কোণা ছেড়ে দেন, সেখানে হচ্ছে মানে সপ্তাহে 7 দিন 7টা নার্স যদি পালাক্রমে ডিউটি করে, বা বাচ্চা রাখা তো খুব বেশি জটিল ব্যাপার না, 7জন ফিমেল হেলথ ওয়ার্কার যদি ডিউটি করে, রোস্টার করে দেন যে সপ্তাহে 7 দিন জি, 7জন, আজকে অমুক নার্সের ডিউটি বা আজকে অমুক হেলথ ওয়ার্কারের ডিউটি, তাহলেই তো একটা ব্রেস্ট ফিডিং মা তার বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে, বা তার একটা ছোট বাচ্চাকে সে নিয়ে আসতে পারবে। এতে কি হবে, বাচ্চাগুলো কিন্তু সেভ হবে, প্লাস একটা মা ডাক্তার হোক বা যে কোনো পেশাজীবী হোক, তার সার্ভিসের মানটাও কিন্তু ভালো হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে আমরা এত কথা বলছি, আমাদের দেখেন ম্যাটারনিটি লিভ মাত্র 6 মাস। তো জি, এখন বলছি যে আমরা 6 মাস পর্যন্ত, আমি বলছি যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, এদিক দিয়ে ম্যাটারনিটি লিভ মাত্র 6 মাস। তো এটা কি সম্ভব, এটা কি হয়? মানে আমাদের তো হচ্ছে প্রসবের অন্তত 10-15 দিন আগে বা 5-7 দিন আগে দেখা যায় একটা মা ছুটি নেয়। তো বাচ্চার বয়স 6 মাস কমপ্লিট হওয়ার আগেই কিন্তু সেই মাটাকে কাজে জয়েন করতে হয়, তাহলে সে কি খাওয়াবে? তো আমরা যারা ভালো প্রফেশনে আছি, একটু বেটার প্রফেশনে আছি, ডাক্তার, ব্যাংকার, বা আমরা যারা এফোর্ড করতে পারি, ঠিক আছে, আমরা হয়তো বা আমরা প্রপার প্রসিডিউর গুলো জানি, আমরা ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে বাসায় রেখে যাই, বা আমরা ফর্মুলা মিল্ক কেনার মতো সামর্থ্য রাখি। কিন্তু যারা সামর্থ্য রাখে না, যারা একটু ছোট পোস্টে কাজ করে, তারা কি করে, চালের গুঁড়া খাওয়ায়, এটা সেটা খাওয়ায়, তাই না? বাচ্চাগুলোর তো আসলে ম্যাল নিউট্রিশন হচ্ছে, অপুষ্টি হচ্ছে। তো এই যে অপুষ্টির দায়, এই যে ম্যাল নিউট্রিশনের দায়, এই যে মায়ের সাইকোলজিক্যাল একটা বার্ডেন, এই বার্ডেনটা কেন সমাজ এবং দেশ নেবে না? কারণ একটা মা, একটা শিশু, এটা তো সমাজের সম্পদ, দেশের সম্পদ। অবশ্যই, তাহলে অবশ্যই। এটা জি, হচ্ছে একটু সদিচ্ছা থাকলে কিন্তু পারা যায়, এটাতে যে কোটি কোটি টাকা খরচ হবে তা না, এটা একটা জি, জাস্ট ইচ্ছার ব্যাপার যে আমি একটা রুম বা একটা কর্নার ছেড়ে দিই। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি হচ্ছে কথা বলতে চেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিখেছি, বলেছি। জানি না আসলে ইফেক্টিভ হচ্ছে না। তো আজকে যারা দেখছেন বা শুনছেন, আপনারা যার যার কর্মস্থলে কথা বলতে পারেন বা ব্যাপারগুলো শেয়ার করতে পারেন। আমার মনে হয় যে আলোচনার জি, মাধ্যমে বিষয়গুলো নিয়ে যত কথা হবে তত ছড়িয়ে পড়বে, হয়তো বা কোনো না কোনো জি। একদিন আর আমরা আপু, আপনি যে মাধ্যমটাকে চুজ করে নিয়েছেন, ফিকশন, আমার মনে হয় খুব শক্তিশালী একটা মাধ্যম। ফিকশন সবাই হাতে নেয়, তাই না? ফিকশনের মাধ্যমে এই কথাগুলো যায়। আমরা এখন একটু আমরা আপনার কাছে আবার আসবো, কারণ নাদিয়া ইনবিহাজ, তারপরে রোমান মাঝহার আপনার স্বপ্নচূড়া নিয়ে কথা শুনতে চাচ্ছেন। তো আমরা একটু সুমাইয়া তাসনিমের কাছে আসি। সুমাইয়া তাসনিমের এ পর্যন্ত 2টি বই এসেছে, এবারে বইমেলায় একটি সহ। তো সেগুলো সহ লেখালেখি শুরুর গল্পটা যদি একটু আমরা শুনতে চাই, সুমাইয়া। আম লেখালেখির শুরুর গল্প আসলে আমার ওরকম স্পেসিফিক কিছু না। তবে আমি সবসময় মনে করেছি যে আমি আসলে কবিতারই মানুষ। আ যদিও এখন অনেক কম লিখছি। এবারের বইমেলায় আমার যে বইটা আসছে সেটা উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস। এখন মনস্তাত্ত্বিক উপন্যাস আম লিখবো এইরকম চিন্তা ভাবনা কখনো আসলে ছিল না। কিন্তু আচ্ছা, উম আ আমার যে ফিল্ড, আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যে এরিয়ার মানুষ, মানে মানুষের মন নিয়ে, আচরণ নিয়ে আমাদেরকে সবসময় অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, এবং এখন এই পড়াশোনাতে ঢোকার পরে খুব কাছ থেকে মানুষের জীবনকে যখন দেখা শুরু করেছি, তখন আমার খুব ফিল হয়েছে যে মানুষকে নিয়ে, মানুষের এই জীবনের এই অ্যাসপেক্ট গুলো নিয়ে আসলে কথা বলার মানুষ খুব কম। মানে আম সাইকোলজির ফিল্ড থেকে আসলে লেখক উঠে আসে খুব কম, যতটুকু আমার জানা। তো যখন মানুষের লাইফের এই অ্যাসপেক্ট গুলা খুব কাছে থেকে দেখার পরে আমার আসলে খুব ফিল হয় যে এই গল্পগুলো এবং মানুষের জীবনের এই স্ট্রাগল গুলো আসলে যেটা আমি দেখেছি, যে আমি শেয়ার করতে চাই মানুষের সাথে। এবং একই সাথে আম আমরা মানুষকে আসলে কিভাবে দেখি? মানুষের আ ফিকশন থেকে মানুষের অনেক আইডিয়া তৈরি হয় সাইকোলজিস্টদের ব্যাপারে।
আম তারপরে তারা আসলে কি করেন, কিভাবে কাজ করেন। তো যেমন আজ রবিবারে যে ফিকশনাল ক্যারেক্টার ছিল সাইকিয়াট্রিস্ট আলিম জাকির, যেটা ছিলেন, সেটা এক ধরনের একটা ফিগার তৈরি করে মানুষের মনে। আবার হুমায়ূন আহমেদের মিসির আলী অন্য এক ধরনের ক্যারেক্টার তৈরি করে। এগুলো আসলে সাইকোলজির প্রতি মানুষের ইন্টারেস্টটা তৈরি করে, কিন্তু আম আসলে একজন সাইকোলজিস্ট কিভাবে কাজ করেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেয় না। তো যেটা হয় যে আমাদের সমাজে সাইকোলজিক্যাল লিটারেসিটা খুব কম। যে আমরা আসলে কিভাবে কাজ করি, আমরা মানুষকে কিভাবে দেখি এবং আমরা মানুষের আচরণকে, তাদের ইমোশনকে কিভাবে এক্সপ্লেইন করি, এই জিনিসগুলো নিয়ে মানুষের কিউরিওসিটি আছে, কিন্তু জানার প্রপার ওয়ে নাই। আমার এটা ফিল হয়েছে। আর যখন আমি লিখেছি তখন যে অনেক চিন্তা করে লিখেছি এরকম না, কিন্তু আমার মনে হয়েছে যে এক একটা পাজল আমি জোড়া দেওয়ার চেষ্টা করেছি, যে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আর কি যে এই পাজল গুলো মানুষের সাথে শেয়ার করবো, মানুষের লাইফের এই অ্যাসপেক্ট গুলো শেয়ার করবো। হয়তো এটা তাদেরকে চিন্তার একটা জায়গা দিবে, অথবা একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে লাইফটাকে দেখার একটা সুযোগ তৈরি করবে বা ক্ষেত্র তৈরি করবে। এটাই আসলে আমি আমি মনস্তাত্ত্বিক উপন্যাস এর আগে পড়েছি মোহিত কামাল স্যারের না, তারপরে আরেকটা পড়লাম, আমি নাম ভুলে গেছি, তাই না? যে আমার আমার ওটা পড়ে সবচেয়ে বেশি মনে হচ্ছিল যে উনি তো পুরুষ মানুষ, উনি কিভাবে একটা মেয়ে কিভাবে চিন্তা করে, একটা মেয়ে কিভাবে ডিসিশন নেয়, এটা উনি কিভাবে জানে। কারণ আমি অনেক মিল দেখতে পাচ্ছিলাম, এবং এটা থেকেই আমার কাছে মনে হয়েছে যে মনস্তাত্ত্বিক উপন্যাসকে আলাদা কোনো ক্লাস করা দরকার কিনা আমি আসলে জানি না, কিন্তু এই উপন্যাসগুলো, এই লেখাগুলো আসা দরকার। কারণ মানুষ যখন সিদ্ধান্ত নেয় তখন তার নিজেকে এডুকেট করে। তো ওই জায়গাগুলাতে যখন কাজ হবে তখন অনেক জায়গায় মানুষ নিজের সমস্যার সমাধান নিজে করে ফেলতে পারবে। যা হোক, তো আমি সবসময় একটা খেলা খেলি। আমি সবসময় কারো বাসায় গেলে যখন বই নিয়ে আলাপ আলোচনা হয় বা এরকম কিছু, আমি বলি যে আপনার বাসায় বুকশেলফের সামনে যান এবং সেখানে দেখেন যে নারী লেখকদের কয়টা বই আছে এবং একটা পার্সেন্টেজ করেন। সবসময় খুবই ডিপ্রেসিং একটা খবর আসে, কথা আসে। সেটা হচ্ছে যে আমি এ পর্যন্ত 5%-এর বেশি নারী লেখকদের বই আছে এরকম পাইনি। এখন এটা নিয়ে যদি একটু কিছু বলতে চান মলি আপু। আচ্ছা, আমার কাছে আমার স্টকের বেশিরভাগ বই কিন্তু নারী লেখকেরই, এবং হচ্ছে আচ্ছা এখন কিন্তু বইয়ের গ্রুপগুলাতে এটাই বলা হয় যে এখন নারী লেখকরাই বেশি। তো আপু এটা তো এখন একদম রিসেন্ট, আমার মনে হয় গত 5 বছরের মধ্যে যদি ধরি, কিন্তু তার আগে যদি ধরেন। এখন ব্যাপারটা হচ্ছে যে নারীদের জন্য তো সবসময় সবকিছু একটু কঠিন ছিল। এখন হচ্ছে মেয়েরা সংসার করবে, এটাই স্বাভাবিক ছিল। তো সংসার সামলে আমরা যারা অন্যান্য কাজ করি, যে ডাক্তার, ব্যাংকার বা উকিল বা কিছু, হ্যাঁ ঠিক আছে, এগুলো ভালো প্রফেশন, কিন্তু মানে লেখা, এটা তো আসলে, এটা আপনিও ভালো জানেন, আমরা সবাই জানি যে লিখে তো আসলে খুব বেশি কিছু হয় না। এটা যে খুব বেশি টাকা আয় করা যায় সেটাও না। মানে লিখে আসলে কি লাভ হয়? তো এখন পরিবারের সমর্থন ছাড়া, কোনো ইনসেনটিভ ছাড়া আসলে লেখা চালিয়ে যাওয়াটা খুব কঠিন। তো বর্তমানে দেখছে যে নারী লেখকের সংখ্যা অনেক, এবং জি, বইয়ের গ্রুপে একটু টিজ করেই বলা হয় যে নারী লেখক, প্রচুর নারী লেখক। আচ্ছা, সুমাইয়া তাসনিম। আম আমার আসলে খুব বক্তব্য নাই। কারণ আমার কাছে নারী লেখক, পুরুষ লেখক এটার চেয়ে বড় কথা যে কোয়ালিটি কনটেন্ট আসছে কিনা। অ্যা এটা আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট মনে হয়। আমি আসলে ওইভাবে জেন্ডার নিয়ে চিন্তা করি নাই এই অ্যাসপেক্ট থেকে, যেটা মার্জিয়া আপু বলছেন। আম তবে এটা সত্যি যে সোশিও ইকোনমিক এবং অন্যান্য পার্সপেক্টিভ থেকে বিবেচনা করলে মেয়েদের এভাবে উঠে আসার সুযোগটা একটু কম। একজন পুরুষ লেখক উম কিছু সুবিধা হয়তো পেয়ে থাকেন সামাজিক, যেটা অনেক সময় নারীদেরকে অনেক ধরনের দায়িত্বের কারণে এই সুযোগটা তারা পান না। যেটার কারণে তাদের অনেক গল্প আসলে তাদের হয়ে বলার মতন শরৎচন্দ্র বারবার আসে না। তাদের গল্পগুলো আসলে না বলাই থেকে যায়। এটা এটাই একটা আরকি। সত্যি কথা। না, আমি নাই এটা বলবো না। যেমন ধরেন রোমেনা আফাজের কথা যদি ধরি, সেই কোন সময় উনি থ্রিলার লিখেছেন, ইভেন উনি রাজধানীতেও থাকতেন না, হ্যাঁ, একটা প্রত্যন্ত অঞ্চলে জেলা শহরে বসে
দস্যু বনহুরের মতন একজনকে চিত্রায়িত করা, এবং আমার কাছে পুরোটা সিরিজ আছে। আমি এটা খুব গর্ব করে বলতে পারি যে আমি এটা পুরাটা শেষ করেছি, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আমি আশ্চর্য হয়েছি যে ওই সময় এত আধুনিক চিন্তা কিভাবে করলেন একজন মহিলা। কিন্তু এরকম আরেকজন প্যারালাল যদি আমি দেখি যে এর পরের 50 বছরে তৈরি হয়েছে কিনা আমি আসলে জানি না, হ্যাঁ, অথবা হয়তো হয়েছেন আমরা জানি না। আমার এখানে একটা কথা মনে হয়, আমি একটা বই পড়েছিলাম, রুম অফ ওয়ানস ওন, নিজের একটি কামরা, ভার্জিনিয়া উলফের। তো উনি ওখানে বলেছিলেন যে সৃজনশীলতার জগতে যখন মেয়েরা আসে তখন তাদেরকে কি কি ধরনের বাধা অতিক্রম করতে হয়। যে শেক্সপিয়ারের যদি একটা বোন থাকতো তাহলে সেই সিনেমায় নামতে চাইলে একটা সময় দেখা যেত তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটা প্রযোজক বিয়েই করে ফেলতো, এরপরে সে ওই যে বাস যেখানে ছাড়ে সেখানে একটা বাসা নিয়ে। আমার কাছে এই লাইনগুলো এত বেশি বাস্তব মনে হয়। আমি বলছি না যে কোয়ালিটি কন্টেন্ট আসছে না বা মেয়েরা আসছেন না, কিন্তু লেখার জন্য যে পরিবেশটা লাগে, এই যে আমরা এখন নিশ্চিন্তে এখানে বসে গল্প করছি, এই প্রিভিলেজটা আমরা কয়জনকে দিতে পারছি? আমাদের দেশের কয়টা মেয়ে এই ফ্যাসিলিটিটা পাচ্ছে যে তারা সাহিত্য নিয়ে, শিল্প নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে, ফিলসফি নিয়ে গল্প করছে, তাই না? এবং তো অনেকে এইটা কিন্তু ঝরে যাচ্ছে, অনেকে এক্স্যাক্টলি ঝরে আপু, যাচ্ছে। আমি এক্স্যাক্টলি নাম বলবো না, আমি রাইট। চিনি এরকম কয়েকজনকে যারা হচ্ছে চমৎকার লেখে, কিন্তু তারা হচ্ছে একটা দুটা বই বের করে আর লিখছে না বা লিখতে পারছে না, কারণ হচ্ছে তাদের মানে তাদের বলা হচ্ছে বা তারা বলছে যে আসলে লিখে কি হবে, লিখে তো আর অনেক রয়্যালিটি পাওয়া যায় না, সংসারকে কিছু দিতে পারছি না, তাহলে আমি এই যে সংসারের কাজের থেকে আমার সময়টা নিচ্ছি, তাহলে আমার লাভটা কি? কোনো আবার ওই উৎসাহ যে নাই, আপু বিভিন্ন মানুষ খুশি চিনে নাই। যাচ্ছে, মানুষ হ্যাঁ, চিনছে, মানুষ খোঁজ খবর নিচ্ছে আপনার ওয়াইফের, আপনার মেয়ের, আপনার তার বই লেখে। এত মেয়েদের এত পরিচিতিরও তো দরকার নেই, তাই না? তো আমরা হ্যাঁ। এখন একটা একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সুমাইয়া তাসনিমকে দিয়ে শুরু করতে চাই যে নিজের কোন লেখাটাকে বেস্ট বলবা, বা তোমার বেস্ট লেখাটাকে লিখে ফেলছো? ডেফিনিটলি না। কারণ আমি আমার কোনো লেখা নিয়ে 100% স্যাটিসফাইড হতে পারি না। আমি আশা করি যে আমার বেস্ট লেখা কোনো একদিন আসবে। সেটা ইনশাআল্লাহ। দেখবো ইনশাআল্লাহ। ওকে আপু, মৌলি এখন তো আপু, আচ্ছা, প্রশ্নটা কি ছিল যেন? আমি বলেছি আপনার বেস্ট লেখাটা কি মনে হয়? এখন হচ্ছে আমার এটা হচ্ছে আমি লতিফুল ইসলাম শিবলি আমার খুব প্রিয় লেখক একজন, ওনার কথা ধার করে আমি বলতে চাই যে আমার সব লেখাই সেরা লেখা, আমি সেরা ছাড়া লিখি না। এটা খুব অহংকারী শোনা গেলেও এটা হচ্ছে, আমি আমার সব লেখাই খুব যত্ন নিয়ে লিখেছি, খুব মনোযোগ দিয়ে লিখেছি। এটা যারা আমার লেখা পড়েন বা পড়েছেন এটা তারা জানবেন যে আমি কোনো মানে সাধারণ একটা থ্রিলার গল্প বা একটা ভয়ের গল্প বা একটা প্রেমের গল্প লিখতে গেলেও আমি খুব যত্ন করে লিখি এবং চেষ্টা করি কোনো না কোনো সমাজের জন্য কোনো না কোনো উপকারী বার্তা দিতে। তো আমি বলবো না যে আমার কোনো লেখা সেরা লেখা, তাহলে বাকি লেখাগুলোকে আসলে ছোট করা হয়। ওয়াও, ওয়ান্ডারফুল। দুইজনেরই, দুইজনের দুইটা উত্তর দুই রকম, কিন্তু আমার মনে হচ্ছে আমি দুইটার সাথেই একমত। আমি জানি না এটা কিভাবে সম্ভব। তো আমরা এখন আরেকটু আলোচনা করি যে এবছর কি কি বই পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে। মৌলি আপু একটা সুন্দর ইয়ে দিয়েছেন, কমেন্ট দিয়েছেন, যেখানে আমরা একটু দেখে নিতে পারবো আপুর কোথায় কোন বই পাওয়া যাচ্ছে। আপু কি একটু বইয়ের নামগুলো বলবেন প্লিজ? আচ্ছা, আমার এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 15টি। এর মধ্যে কিছু বই স্টক আউট হয়ে গেছে, যে জীবন দোয়েলের স্বপ্নচূড়া এবং শঙ্কিত সর্বর, যে জীবন দোয়েলের এই 4টি বই স্টক আউট হয়ে গিয়েছে। আর হচ্ছে আমার নতুন বই, যেটা নতুন বইটা একটু দেখাই, নতুন বইটা হচ্ছে নরক যাত্রা, এটা পাওয়া যাচ্ছে আজব প্রকাশের স্টলে 392 থেকে 393, ওই স্টলে আমার আগেরও 3টা বই পাওয়া যাচ্ছে। আজব প্রকাশ স্টলে আমার মোট 4টা বই আছে। আর এছাড়া ভূমি প্রকাশের স্টলে 306 থেকে 307, ওখানে আমার 3টা বই আছে। বিবলিওফাইল স্টল 490, ওখানে আমার 2টা বই আছে। আর 176 থেকে 177, ওখানে পাললিক সৌরভ, ওখানেও আমার 2টা বই আছে। তো আপনারা যারা নতুন বইটা সংগ্রহ করতে চান তারা আজব প্রকাশ থেকে 392 থেকে 393 স্টল নাম্বার, ওখানে গেলে পাবেন আর কি। থ্যাংক ইউ আপু। সুমাইয়া? আচ্ছা, আমি তো নবিশ। আমার প্রথম যেটা বই এসেছে ওটা অন্বেষা থেকে এসেছে। এটা একটা কবিতার বই। আম এটা পাওয়া যাবে হচ্ছে অন্বেষার 11 নম্বর প্যাভিলিয়নে। আর এই বছর বইমেলায় যেটা এসেছে মৌনা লেখু,
এই উপন্যাসটা পাওয়া যাবে উপকথা 564 নম্বর স্টলে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের বইয়ের খবরগুলো জেনে আমাদের ভালো লাগছে। আমরা আরেকবার একটু মনে করাই দিব আমাদের যারা শুনছেন তাদেরকে। তার আগে একটা ছোট্ট জিনিস একটু জানি। এখনকার নারী লেখক যারা লিখছেন সমসাময়িক, কার কার নাম বলতে চান? আমরা একটু কিছু নাম জোগাড় করি। আপু আগে আচ্ছা, আপনি বলেন। বলেন, আপু বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার এখনকার সমসাময়িক যারা লিখছেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী লেখক আমি বলবো যে অবশ্যই সাদিয়া সুলতানা আপু। সাদিয়া সুলতানা আপু পেশায় একজন বিচারক, একই সাথে তিনি লিখছেন। তিনিও আমার মতোই, মানে আমার মতো কথাটা বলা ঠিক না, উনি অনেক ভালো লিখেন আমার চেয়ে, কিন্তু যেহেতু উনি বিচারক, উনিও বিভিন্ন ঘটনা সম্পর্কে জানেন, সমাজের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন দিক সম্পর্কে আচ্ছা, জানেন, এবং ওনার ভাষাগত, মানে কি বলবো, লেখন শৈলী সবকিছুই অনেক চমৎকার। উনিও সম্প্রতি একটা পুরস্কার পেয়েছেন, আমি দুঃখিত পুরস্কারের নাম আমার মনে থাকে না। উনার প্রতিটা বই সুন্দর, আমি বেশিরভাগ বই সংগ্রহ করেছি, যেগুলো স্টক আউট হয়ে গেছে সেগুলো ছাড়া। এরপর হচ্ছে অনেকেই ভালো লিখছে, সানজানা আলম, তারপর রুকসাত জাহান, তাবাসসুম নাজ আপু, তারপর ইশরাত মাহেরিন, জয়া আপু, রুমানা বৈশাখী আপু, আহ আরো অনেকেই আছে, মুনিরা কায়সান, সালমা সিদ্দিকা আপু, ওনারা সবাই আমার অনেক প্রিয় লেখক। ফৌজিয়া খান তামান্না আপু জি। আমার বেশ কয়েকজনকে কমন আমারও পড়েছে। কমন কমন পড়ে গেল। তাবাসসুম নাজাপার লেখা আমার একটু অন্যরকম লাগে। উনি যেহেতু মিথোলজি নিয়ে লিখেন, মানে না, উনি সবই সাধারণত লেখেন, এই জায়গাটা কেউ উনি লিখেন সবই না। লেখেন। এবং হচ্ছে জি। উনার বই আমার মানে আমরা মা মেয়ে দুজন মিলে পড়ি, যে কে আগে পড়বো, মানে একটা টানাটানি লাগে। খুব চমৎকার আচ্ছা, লেখেন। আচ্ছা, আচ্ছা। সুমাইয়া তাসনিম, আমাদেরকে কিছু নাম শেখানো যায় কিনা? না, আমি আমি আসলে এই ব্যাপারে বলতে গেলে লজ্জিত যে রিসেন্টলি আমার পড়া হচ্ছে খুবই কম, কারণ আমার চমৎকার একাডেমিক প্রেশার আছে। আর তারপরেও যদি বলতে হয়, আম, কিছু অনুবাদ বই পড়েছি, কিন্তু সমসাময়িকের কথা যদি বলতে যান, ওবায়দ হকের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে যে উনি বেশ ভালো লিখছেন। আর সানজানা আলমের লেখা পড়া হয়, খুবই সাবলীল লেখা। এই হুম। মুহূর্তে আমি মনে করতে পারছি না আর কারোর কথা। কারণ হচ্ছে, কারণ অজুহাত দিব না, কারণ কারণ আমার আসলে গত বছর থেকে আমি সময় পাচ্ছি না নন একাডেমিক কোনো বই পড়ার। হ্যাঁ, যাক, অনিকেত তাও যে ভাই লেখার একটা সময়টা পেয়ে কমেন্ট গেছে। করেছেন, বন্যা হোসেন। হ্যাঁ, বন্যা হোসেন আপু এবং চয়ন মল্লিক আপু, আমি দুঃখিত এই দুজনের নাম কেন ভুলে গেলাম। খুব চমৎকার লিখেন ওনারা, বন্যা হোসেন আপু, চয়ন মল্লিক আপু, তারপর হচ্ছে রেশমি রফিক, তারপর নাসিমন নাহার, মিম্মি আপু, ওনারা খুব ভালো লেখেন। জি, মিম্মি আপুর একটা সম্ভবত গ্রুপও আছে, তাই না? হ্যাঁ, ভালো থাকি ভালো রাখি। জি, 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 জি। তো ফাইজা তাবাসসুম আমাদেরকে দেখছেন বলছেন, বৈশাখী দাস প্রিয়া, আলিয়া খাতুন জলি আপু অসুস্থতা নিয়ে দেখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই জন্য আপনাদের জন্য এমন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যেগুলো আপনাদেরকে শুধু এই সময়টাতেই না, এর পরবর্তীতেও পড়াশোনার ক্ষেত্রে কিংবা বই বাছাইয়ের ক্ষেত্রে সাহায্য করবে। তো আমরা মোটামুটি আমাদের আলোচনার বড় একটা অংশ পার করে এসেছি। আমার একটা ছোট্ট কৌতূহল ছিল যে আমাদের যারা নারী লেখক তারা বেশিরভাগ শহর কেন্দ্রিক। এটা কি আপনার মনে হয় কিনা? মৌলি আপু যদি একটু বলেন। আচ্ছা, আমাদের সবকিছুই কি বেশিরভাগ শহর কেন্দ্রিক না? এখন আপনার কি মনে হয় যে গ্রামের একটা মহিলা, উনি সংসারের কাজ করবে, সবকিছু করবে, তারপর উনি লিখবে, তারপর আবার প্রকাশকদের সাথে যোগাযোগ করবে? এখন একটা গ্রামের মহিলা কি এই ফ্যাসিলিটিটুকু পাবে, পায়? তো এখন হচ্ছে আমরা যারা শহরে আছি, স্বাভাবিকভাবে আমরা এটা হওয়া উচিত না, কিন্তু আমরা তো এই সুবিধাটুকু পাচ্ছি। ইভেন আপনি যদি বলেন যে প্রকাশকদের সাথে যোগাযোগ, গ্রামে হয়তো দেখা গেল যে তার ওয়াইফাই সাপোর্টই নাই, সে যে একটা লিখবে কষ্ট করে, তার হয়তো বা একটা ল্যাপটপও নাই, ল্যাপটপও তাই না? নাই, সেটাই। হ্যাঁ, সে যে লিখবে বা সে যে লিখে যে পাণ্ডুলিপিটা রেডি করে মেইল করবে, সে ওয়াইফাই সাপোর্টটা হয়তো তার নাই। তার হয়তো বা গ্রামের সংসারের কাজগুলো তো একটু অন্যরকম হয়, সমস্ত কাজ শেষ করে তারপর যে সে একটু লিখতে বসবে, গ্রামে হয়তো আশেপাশের মহিলারাই এসে তাকে ঠেস দিয়ে দুই চারটা কথা বলবে যে কি লেখো, কি হয়, তুমি তো বিশাল পণ্ডিত হয়ে লেখো। গেছে, হ্যাঁ, পণ্ডিত তো হয়ে গেছে আপু। এটা তো বোঝাই যাচ্ছে যে আসলে সমস্যাটা কোথায়, তাই না? এখন এই জি, সমস্যা থেকে উত্তরণ না হলে তো আসলে হবে না।
এটাই। জি, সুমাইয়া কি মনে হয়? সেটাই, আমি আসলে আপুর সাথে এই ব্যাপারে একমত। কারণ আমি একটা সময় পর্যন্ত ঢাকার বাইরে কিছুদিন থাকা হয়েছে। তখন আসলে ফিল করেছি যে মানুষের জীবনযাত্রা ঢাকায় যে খুব আনন্দের এরকম না, কিন্তু সবকিছু হাতের কাছে পাওয়া যায়। আর জি, ঢাকার বাইরের জীবনটা একটু কঠিন অনেক অ্যাসপেক্ট থেকে দেখলে। তো কালচারাল ডিফারেন্স তো আছেই। তো মেয়েদের আসলে সময় বের করে একটা মি টাইম বের করা বা নিজের নিজের জন্য একটা সময় বের করে নিজের চিন্তাগুলোকে ধারণ করা, সেটাকে লিখে প্রকাশ করা, এত লাক্সারি আসলে ঢাকার বাইরের মানুষ। সাংসারিক চাপের কথা বলছিলাম। আমার এক্ষেত্রে একটা জিনিস নতুন করে মনে হচ্ছে ইদানিং। কারণ আমার শ্বশুরবাড়ি একেবারেই গ্রামে। আমি যখন যাই দেখি যে মহিলাদের হাতে মোবাইল থাকে না তা কিন্তু না। কিন্তু সেগুলোতে কোন কাজে ব্যবহার করছে প্রায়োরিটিস গুলা অন্যরকম। হুম কারণ তাদের সামনে এক্সাম্পলস নাই। হুম হ্যাঁ, কারণ বিনোদনের জন্য ওই মাধ্যমটা সহজ। হুম যে আমি একটু টিকটক দেখলাম, আমি একটু ভিডিও দেখলাম, আমি কিছুক্ষণ রিল দেখলাম, এরপর ঘুমায় গেলাম। হুম। হুম, সুযোগ নাই। এটা এখনকার জন্য আমি বলবো যে এটা এখনকার জন্য আরেকটু কম কম প্রাধান্য পাবে, কিন্তু এখন এটা কিছু আমি একটা প্রায়োরিটিস কথা হয়তো বলি, এটা না। সেটা হচ্ছে যে আমি তো খাওয়ার সময় বই পড়ি। তো দেখা যাচ্ছে যে আমি সময় পাই না, এটা ঠিক না, কিন্তু আমি খেতে খেতে বই পড়ি না আপু, আসলে। কমন পড়ে গেছে, ঠিক না হলেও কিছু তো করার নেই। না, খাওয়াটা একটা ইবাদত, ডেফিনেটলি খাওয়ার সময় আসলে আল্লাহর নাম নেওয়া উচিত, কিন্তু আমার আসলে আর সময় নাই, মানে এছাড়া আমার আর পড়ার আর কোনো ওয়ে নেই। তো হচ্ছে দেখা যাচ্ছে যে আমি খাওয়ার সময় বই পড়লেই কেউ না কেউ কোনো একটা কমেন্ট করে, মানে বাইরে যখন খাই আর মানে পড়ি তখন কেউ না কেউ একটা কমেন্ট করে। তো আমি যদি বিরক্ত হয়ে মানে খেতে খেতে সাপোজ আমি ফোনে কিছু একটা করতেছি হয়তো, বা মেইলে রিপ্লাই দিচ্ছি বা কিছু, আমি তো আর ওরকম ভিডিও বা রিলস ওটা আমার ভালো লাগে না দেখতে, আমি হয়তো খেতে খেতে ফোনে কিছু করতেছি বা কিছু দেখছি, তখন কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট আসে না। মানে ফোন দেখবো এক্স্যাক্টলি, এটা খুবই এক্স্যাক্টলি। নর্মাল, মানে ফোনই তো দেখবো, কিন্তু বই পড়তেছি মানে এটা একটা কি একটা এক্সট্রা নর্মাল জিনিস। এ কি কি অদ্ভুত, কি পিকিউলিয়ার একটা মানুষ খেতে খেতে বই পড়ে, কি জি, আশ্চর্য, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে। জি, সেটাই। এই জন্য আমি বলবো যে আসলে সুযোগ নাই, আসলে ট্রেন্ড না। ট্রেন্ড প্র্যাকটিস নেই। হইলে দেখেন টিকটক যারা করে তাদেরকেও দেখতে যথেষ্ট উদ্ভট লাগে, কিন্তু মানুষ এটা করে বিকজ এটা ট্রেন্ড। হ্যাঁ। কিন্তু আমরা বই পড়া, লেখালেখি এইগুলোকে যদি আমরা একটা সময় ট্রেন্ডে দেখতে পাই, আমরা দেখতে পাই যে একটা মানুষ বড় হয়েছে কারণ সে এটা করেছে, বই পড়েছে, সে লেখে, তাহলে হয়তো একটা সময় এটা বদলাবে। ঠিক যেমন আমরা দেখছি যে একজন টিকটকার যেরকম এমপি হতে দাঁড়াচ্ছে, তখন আমরা বুঝি যে আচ্ছা টিকটক করে তো তাহলে একটু এমপি টেমপি হওয়ার জন্য চেষ্টা করা যায়। হ্যাঁ, হতে পারছে কিনা সেটা অনেক পরের আলাপ। কিন্তু একটা ট্রেন্ডে একটা জিনিস চলে আসা, এটার জন্য মনে হয় আমাদের সবারই কিছু দায়বদ্ধতা আছে, তাই না? আমরা লিখছি, সেটা নিয়ে কথা বলা উচিত। আমার সারাদিনের কাজের মাঝখানে যেখানে আমার বই পড়ার সময় হচ্ছে না, সেখানে আমি একজন, মৌলিয়াপু একজন, সুমাইয়া তাসনিম একজন, কিভাবে লিখছি। দেখেন, সুমাইয়া তাসনিম পড়ার সময় নাই বই, কিন্তু সে লিখে ফেলছে। তার মানে আসলে সময় নাই সেটা না, আমাদের প্রায়োরিটি গুলা আসলে সেট করার বিষয়। সেটা যখন আমরা করতে পারবো তখন তখন আমার জন্য অনেক কিছু হয়তো সহজ হয়ে যাবে। মৌলিয়াপুর কাছে একটা প্রশ্ন আসছে, আমি একটু বলি। কোনটা বেশি প্রেফার করেন, লেখা না পড়া? আচ্ছা, এটা তো আসলে অবশ্যই আমি পড়া প্রেফার করি। এখন লেখা হচ্ছে আমি বাধ্য হয়ে লিখি। মানে যখন কোনো একটা কিছু ঘটনা মানে আমাকে যেমন হ্যামারিং করে, যেমন এখানে রোদ নেইটা যখন আমি লিখেছিলাম, ওইটা হচ্ছে ওই সময় একটা ম্যারিটাল রেপের ঘটনা ঘটেছিল। 14 বছর বয়সে একটা মেয়ে মারা গিয়েছিল আর কি, বিয়ের 21 দিন পরে। তো ওই ঘটনাটা এত টাচ করেছিল আমাকে, মানে ওই সময় আমার ওটা লেখারই কথা না, ওই সময় আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, পড়ছি, ওটা আমার লেখারই কথা না, কিন্তু মানে আমার মনে হতো যে ওই মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি, ভিজুয়ালাইজ করছি। ওরা আমাদের মেঘবাড়ির সময়ও এটা, বা রিসেন্ট যেটা বের হয়েছে নরক যাত্রা, প্রতিটা বইয়ের সময় হচ্ছে মানে চরিত্রগুলো বা ঘটনাগুলো যখন ভিজুয়ালাইজ হতে থাকে আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। মানে আমাদের মেঘবাড়ি লেখার সময় আমার মনে আছে যে আমি রাস্তা পার হচ্ছি, তখনও আমার চোখের সামনে ওইগুলো ভাসতেছে, তখন মনে হয় যে ব্যাপারটা খুব মানে ডিস্টার্বিং হয়ে যায়, তখন আসলে আমার না লিখে আর কোনো উপায় থাকে না। মাথা তো থেকে বের করে তেমনি দিতে হয়। হ্যাঁ, লিখলে মানে ওটা বোঝাটা নেমে গেল আর কি। আর বই পড়াটাই তো বেশি উপভোগ্য, তাই না? এখন হচ্ছে মনে করেন যে আপনার এটা প্রশ্নটা হয়ে গেছে এরকম যে কোনটা বেশি প্রেফার করেন, রান্না করা নাকি করা না খাওয়া? খাওয়া? অবশ্যই আমি রান্না না খাওয়াটাই করলে খাবো প্রেফার করি। কিভাবে?
না, অন্যরা রান্না করবে, আমি সেটা খাবো, ও অন্যরা আচ্ছা বই আচ্ছা লিখবে আচ্ছা। সেটা পড়বো। হ্যাঁ, তো বই পড়াটাই বেশি মজার, কিন্তু বই লেখাটা আসলে ওটা ভেতরের একটা তাড়না থেকে আসে, যখন না লিখে থাকতে পারি না তখন লিখি আর কি। আচ্ছা, আর সুমাইয়া তাসনিমকে ফাইজাই জিজ্ঞেস করেছে কবিতা বা উপন্যাস কোনটা বেশি উপভোগ্য, বা কোনোটাই থিতু হতে চাও কিনা। ইউ আর ফ্রি টু চুজ। তুমি এটাও বলতে পারো যে আমি এখন কিছুই বলতে চাই না, এটাও বলতে পারো। মানে এটা আসলে অনিশ্চিত, কারণ আমার কাছে মনে হয় লেখাটা এমন না যে আমি চাইলাম আর লিখলাম। মনে হয় যে মানে যেটা আসে আর জাজমেন্ট, কি। এই যেটা আসে। মুহূর্তে আমার মনে হয়েছে যে এই ইমোশনটা আমি কবিতা সবচেয়ে ভালো এক্সপ্রেস করতে পারবো, তখন দেখা যাচ্ছে যে আমি হয়তো কবিতা লিখছি। তবে আমি আসলে কবিতা বেশি ক্লোজ ফিল করি, কিন্তু এই উপন্যাসটা অনেক দিক থেকে আমার কাছে খুব সিগনিফিকেন্ট। মানে যদি এক্সপ্লেন করতে যাই, আমি এখানে খুব মানে একদম আমার পাশের বাড়ির মানুষ, আপনার পাশের বাড়ির মানুষ, এদেরই লাইফটাকে একটু ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে বলার চেষ্টা করেছি। যেমন এখানে অনেকগুলো কাপল আছে, এক একজন কাপলের যে মানে সম্পর্কের যে রসায়ন, আহ, আমাদের কাছে যখন তারা আসেন তখন আমরা তাদেরকে খুব ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে দেখি, যে ওই বিহেভিয়ারটা একজন পার্টনার কেন করেছিলেন, আরেকজন পার্টনার কেন এই বিহেভিয়ারে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, এবং কিভাবে এটা তার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে, তার প্রোডাক্টিভিটিতে, তার ডেইলি লাইফে, এবং সেটা আস্তে আস্তে তার চিন্তার জগতে কিভাবে বিস্তার লাভ করলো। এই জিনিসগুলো না মানে আমরা আসলে খোলা চোখে দেখতে পাই না। যে আমরা শুধু দেখি যে একটা মানুষ চেঞ্জ হয়ে গেছে, একটা মানুষ আগে যেমন ছিল তেমন নাই, কিন্তু কেন নাই, এই চিন্তাটা আসলে আমরা যে অ্যাসপেক্ট থেকে করি, যেমন হচ্ছে যে এখানে অনেকগুলো কাপল আছে এরকম, যে মানে কাপল গুলোর মধ্যে আমি অনেক ধরনের সেপারেশন নিয়ে ডিসকাস করেছি। আমার কাছে এখন মনে হচ্ছে যে সেপারেশনটা অনেক রকম হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সেপারেশনটা জন্ম আর মৃত্যুর হতে পারে, সেপারেশনটা এমনও হতে পারে যে দুজন মানুষ একসাথে এক ছাদের নিচে আজীবনই আছে, অথচ তাদের কোনো মানসিক সংযোগ নাই। তো এই যে মানে অ্যাসপেক্ট গুলো, মানে একজন কি ফিল করছে, মানে একজন যখন সেপারেটেড হয়ে যাচ্ছে সে কি চিন্তা করে সেপারেটেড হয়ে যাচ্ছে, একজন যখন মানে তার পার্টনারের সাথে আজীবন কন্টিনিউ করছে অথচ মানসিকভাবে তারা অনেক ভিন্ন, তার চিন্তার অ্যাসপেক্টটা কি, বা সোশ্যাল পার্সপেক্টিভটা কি, এই জিনিসগুলা নিয়ে যখন চিন্তা করলাম, এবং আমাদের ফিল্ডের কারণেই হয়তো আমার পার্সপেক্টিভটা অনেক বেশি মানুষের অ্যাটাচমেন্ট রিলেটেড ইস্যুগুলোতে চলে যায়, যে মানুষ কিভাবে বেড়ে উঠছে, তার আশেপাশে মানুষগুলোর কাছ থেকে সে কি পাচ্ছে, লার্নিং গুলা তার লাইফকে কিভাবে শেপ করছে। তো আমার কাছে পরবর্তীতে যখন প্রুফ রিড করছি তখন দেখলাম যে আসলে এই জিনিসগুলো অনেক চলে আসছে, যে বিশেষ করে প্যারেন্টিং এর যে অ্যাসপেক্ট গুলা থাকে আমাদের লাইফে, আমরা আসলে সেন্স করতে পারি না যে আমাদের প্যারেন্টসরা বা আমাদের সোসাইটি, আমাদের প্রতিবেশীরা আমাদেরকে মানে কনসিয়াসলি আনকনসিয়াসলি শেপ করে, এবং এই লার্নিং এক্স্যাক্টলি। এর উপর ভিত্তি করে আমাদের লাইফের বাকি জীবনে আমরা যা শিখছি সেগুলো ওটার উপর বেস করে করে নতুন নতুন লার্নিং গুলো তৈরি হচ্ছে, আমার একটা পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, যে কোনো ঘটনার প্রতি আমার একটা জাজমেন্ট তৈরি হচ্ছে। তো এই যে এই সবকিছু কিন্তু আমার এই ছোটবেলায় কার সাথে কিভাবে আমি ইন্টারাক্ট করতে শিখেছি, নেটওয়ার্কিং করতে শিখেছি, এই জিনিসগুলো আমার খুব ডিপলি আমার ভেতরে একটা ছাপ ফেলে যায়, যে ছাপটা আসলে খুব সচেতন ভাবে এটা নিয়ে কাজ করতে না গেলে এটা আসলে দূর করা যায় না, এবং এটা আনলার্ন করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। যখন আমরা এটা এক্সপেরিয়েন্স করি খুব, যে যখন পেশেন্টরা আসেন কাজ করতে হয় তাদের সাথে, এটা খুব পেইনফুল হয় কারো কারোর জন্য এই প্রসেসটা, কারণ হচ্ছে এই যে জিনিসটা তার লাইফে প্রবলেমেটিক সেইটার উপর বেস করেই কিন্তু তার লাইফের অনেকগুলো বছরের অনেকগুলো জিনিস মানে ভিত হিসেবে ওটাকে ইউজ করে, হতে পারে সেটা ভুল, কিন্তু এটা তার মানে এটা ড্রাইভার কিন্তু পুরোপুরি তার না। যেই কারণে এই জি। যে আপু যখন প্রথমে বলছিলেন যে একটা বাচ্চার এবং একটা বাচ্চার মায়ের যে রেসপন্সিবিলিটি বাচ্চার প্রতি, এটা কিন্তু শুধু মায়ের না, আসলে পুরো সোসাইটি। অ্যাকচুয়ালি কিন্তু একজন মানুষই কিন্তু পুরো একটা সোসাইটি বিল্ড করে, শুধু মায়ের ভূমিকা থাকে না এখানে, তার একটা ছোট ফিগারদের থাকে, সোসাইটি থাকে, প্রতিবেশীদের থাকে, বাবা কিভাবে কথা বলছে, দাদা কিভাবে কথা বলছে, এই ইম্প্যাক্ট গুলো থেকে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দেই প্রায় প্রায় যে আম, আমাদের কাছে কিছু কিছু মানুষ আসেন যাদের কাছে ভায়োলেন্স খুবই মানে নর্মাল একটা নরমাল। ব্যাপার। গ্রামের যে পেশেন্টরা আসেন
তাদের কাছে গায়ে হাত তোলা খুবই কমন। কিন্তু আবার কিছু জায়গায় যাদের মানে পারিবারিক শিক্ষাটা ডিফারেন্ট, তাদের কাছে এটা মানে তাদের কাছে এটা খুবই সিগনিফিক্যান্ট ঘটনা যে কেউ একজন গায়ে হাত তুলবে, এটা তারা কোনোভাবে চিন্তা করে দেখতে পারে না। আবার গ্রাম থেকে যে মেয়েটা উঠে আসছে বা চিকিৎসার জন্য আসছে, আমরা দেখতে পাচ্ছি যে যে সে যে ডিসঅর্ডারটা নিয়ে আসছে, সেটার একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে এইটা যে তার বডি রেসপন্স করছে তার মানসিক চাপের মাধ্যমে। মানে তার মানসিক চাপের কারণে তার যে কষ্টটা, এই কষ্টটা সে কোনোভাবে এক্সপ্রেস করতে পারে নাই। তারপরে দেখা যাচ্ছে যে তার একটা ফিজিক্যাল রেসপন্স তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের শারীরিক অসুখ তৈরি হচ্ছে। তখন দেখা যাচ্ছে সে ঢাকা মেডিকেলে আসছে, সবচেয়ে ভালো জায়গা যেখানে হচ্ছে আশা করে আছে যে এখানে ডেফিনেটলি চিকিৎসাটা পাবে। এরপরে দেখা যায় বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে লাস্টে সাইকোথেরাপি ইউনিটে পাঠানো হয়। সেখানে গিয়ে আমরা রিয়েলাইজ করি আসলে সমস্যাটা মানসিক, কিন্তু সে কিন্তু অনেক ধরনের শারীরিক জটিলতা নিয়েই আসছে। তো এই যে তার কাছে মানে এটা আমার একটা পেশেন্টের ইয়ে যে তাকে এখন আর তার হাজবেন্ড মারে না, কিন্তু তার হাজবেন্ড অনেক কেয়ারিং, কারণ তার হাজবেন্ড তাকে ট্রিটমেন্ট করাচ্ছে এবং মারাটা খুব নর্মাল। হ্যাঁ, তো এটা কিন্তু এটা যে তার সাবকনসিয়াসলি একসেপ্ট করতে পারে নাই, এটা কিন্তু তার ফিজিক্যাল রিয়াকশন বলছে। তো এই আর কি যে সোশ্যালি কালচারালি বিভিন্নভাবে আমরা কোনো একটা অ্যাবনর্মালিটিকে হয়তো অ্যাকসেপ্ট করে নিচ্ছি আপাত দৃষ্টিতে, কিন্তু এই ডিফারেন্সটা কোনো কোনো জায়গাতে আসলে আর কোনো শ্রেণীভেদ থাকে না যে এই মানুষটা হয়তো বেশি কষ্ট লাগছে, এই মানুষটার কাছে হয়তো কম কষ্ট লাগছে, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু আছে। জি, তো সুমাইয়া তাসনিমের জন্য আরেকটা প্রশ্ন আছে। রাহনুমা সিদ্দিকা জিজ্ঞেস করেছে, আমি এটা ডিসপ্লেতে দিয়েছি। আল মাহমুদ এবং নজরুলের গদ্যে কবিতার প্রভাব আছে, যারা লিখেন দুইটাই লিখতে পারেন। তো সুমাইয়া তাসনিমের লেখনীতে কবিসত্তা কেমন প্রভাব রেখেছে? একাডেমিক এবং পেশা জীবনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যতদূর জানি সুমাইয়া সাইকোলজি পড়েছো অন পারপাস এবং ইন্টেনশনালি, তাই না? আমার খুব অবাক লাগতো। আমি হ্যাঁ, আমার কাছে আমার যেটা বিষয় যে ওই পারপাসফুলি বললে আমি প্রথম সাইকোলজি রিলেটেড বই পড়েছি হচ্ছে যখন আমি ক্লাস 8-এ ছিলাম। এটা হচ্ছে আমার আব্বুর একাডেমিক বই ছিল বিএড কোর্সে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইন্টারেস্টিং জিনিস পড়ার মতো। ফ্রয়েডের থিওরি আমি প্রথম ওই সময় পড়ি। তো যাই হোক, এরপরে ইন্টারেও মানে সাইকোলজি ছিল। অনার্স আমি ভর্তি হয়েছি অনার্সে 14 সালে, সেই হিসাবে 10 বছর হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে সাইকোলজি নিয়ে পড়াশোনা করার। তো এখন পর্যন্ত আগ্রহটা ধরে রাখতে পেরেছি, কারণ আমার কাছে মনে হয় যে প্রায় ইউনিভার্সের মধ্যেই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানুষকে নিয়ে পড়া। মানে আপনি কখনো এনাফ পাবেন না, এটা শেষ করতে পারবেন না। একটা মানুষকে আপনি কখনো স্টাডি করে শেষ করতে পারবেন না। একজন মানুষ তার প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশন শো করে, এবং এই ডাইমেনশন গুলো আমি আপনার সাথে যেমন, আমার মেয়ের সাথে তেমন না, আমার কলিগদের সাথে তেমন না। এই যে ডাইমেনশন গুলো কিভাবে যে তার এত চেঞ্জ হয়ে যাচ্ছে, সে নিজেও কিন্তু এত বেশি অ্যাওয়ার না। আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় এটা নিয়ে অনেক চিন্তা করতাম। আমাকে একজন বলেছিল যে তুমি আসলে নিজেকে জানতে চাও দেখেই সাইকোলজি নিয়ে পড়েছো। হ্যাঁ, আমি মাঝে যেটা খুব ফিল করি যে আসলে আমার নিজের প্রতি কিউরিয়াসিটি অনেক বেশি, এবং আমার আশেপাশের মানুষকেও আমি বুঝতে চাই, জানতে চাই, এবং এই জিনিসটা আমাকে অনেক ফুয়েল দিয়েছে যে আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মানুষকে নিয়ে পড়াশোনা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই কারণেই আসলে যদি বলেন যে পারপাসফুলি বলা যায়। ওকে ওকে, জি, অনেক সুন্দর জবাব। আমি মৌলিয়াপুর ব্যাপারে আমার একটা কথা মনে আছে। আমি আপুকে প্রথম যে মেসেজটা দিয়েছিলাম তখন মনে হয় রাত্রেবেলা 2:30 বা 3টা, আমি একা মাত্র শেষ করেছি। আমি আপুকে বলছি, আপু আমাকে একটু বলেন এই 4টা গল্প সত্যি না, আমাকে প্লিজ একটু বলেন। কারণ আমি কাঁদতেছিলাম, এটা খুব পেইনফুল ছিল যে আমি খালি শুনতে চাচ্ছিলাম আপু বলবে যে না আপু এগুলো সবই কল্পনা, এগুলো কোনোদিন রিয়েল লাইফে হয় নাই। খালি এটুকু শোনার জন্য আমি আপুকে নক করলাম, যে এই রাত্রেবেলা আপুকে নক করা ঠিক হবে কিনা এটাও চিন্তা করি নাই। আপু বলছে না আপু এগুলা আমার পরিবারেরও আছে কিছু, বাইরেরও আছে কিছু, এর প্রত্যেকটা সত্যি। আমি বাকিটা রাত আর ঘুমাতে পারি নাই। এবং এই আপু জন্যই। জি আপু। আমাদের মেঘবাড়ির ঘটনাও সত্যি।
তারপর হচ্ছে স্বপ্নচূড়া, মানে ম্যাক্সিমাম এখানে রোদ আপু, নেই। আপনি কি এই সুযোগে আপনার স্বপ্নচূড়া নিয়ে একটু বলবেন? কারণ অনেকে অনুরোধ করেছে স্বপ্নচূড়া নিয়ে কথা বলার জন্য। স্বপ্নচূড়া আমার একটা কষ্টের জায়গা। এটা আসলে হচ্ছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। এটা হচ্ছে আমার এমন একটা ক্ষত, মানে যেটা আমি ঢেকে রাখতে চাই। এটা হচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলোর মধ্যে একটা অন্য প্রকাশ থেকে এসেছিল। তো যেটা হয় আর কি, যে শীর্ষস্থানীয় জায়গা থেকে আসলে বই প্রকাশ করা উচিত না আমাদের মতো মানুষদের। তো সেটা হচ্ছে অনেক সুপারস্টার রাইটারদের মাঝখানে আমার এই বইটা ঢাকা পড়ে গিয়েছে, চাপা পড়ে গিয়েছে। তো আমার প্রিয় পাঠকরা সেটা কিনেছেন, বইটার স্টক শেষ হয়ে গিয়েছে, কিন্তু বইটা নিয়ে আমি তেমন কোনো প্রচার বা অ্যাপ্রিসিয়েশন আমি সেটা পাইনি প্রকাশনীর পক্ষ থেকে, বা প্রচার সেরকম আসেনি, বা রয়্যালিটিটাও পাইনি। তো এখন হচ্ছে আমার, আমি বলবো যে এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশনস। আহ উম, তো এটা নিয়ে আমার আসলে, আমি খুব আগ্রহ নিয়ে, আমার খুব ভালো একটা বই, আমি যেহেতু অন্য প্রকাশককে চেয়েছিল, আমি আমার খুব ভালো একটা বই, আমার তখনকার লেখাগুলোর মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে যত্ন করে লেখা বইটা আমি দিয়েছিলাম। তো আমি সেভাবে প্রচার পাইনি, রকমারি লিংক বা প্রচ্ছদ সবকিছু পেতেই আমার খুব অসুবিধা হয়েছে। বইটা এসেছিল মেলার মধ্যে অনেক দেরি করে, কারণ আমি তো আর সুপারস্টার রাইটার না। যাই হোক, তো এই সমস্ত অবিচার, বা যাই হোক, অবিচার না না বলি, দুর্ঘটনা, যাই হোক, আমি তো আসলে অত সেলিব্রিটি না। তো ওইভাবে আর কি ব্যাপারটা হচ্ছে, ওইটা আমার অবহেলার বাচ্চা থাকে না, যে কিছু ব্রিলিয়ান্ট বাচ্চা যারা হচ্ছে অবহেলায় থাকে, এতিমখানায় থাকে। তো স্বপ্নচূড়া আমার ওই, মানে ওই হাইফাই স্টলে আর কি এতিমের মতো ছিল। কিন্তু আমার পাঠকরা আল্লাহর রহমতে নিয়েছে, স্টকটা শেষ করে ফেলেছে। তো আমি ওই বইটা নিয়ে আসলে আরো আলোচনা ডিজার্ভ করে, কিন্তু আমি আসলে মানে রাগে দুঃখে কষ্টে ক্ষোভে আমি ওই বইটা নিয়ে কথা বলি না আর কি। কিন্তু যারা পড়েছেন তারা জানেন যে ওই বইটা আসলে কি ছিল। মানে আমি বলবো যে আসলে নিজের লেখাকে নিজে মাস্টারপিস বলাটা ঠিক না, কিন্তু অনেকেই বলেছেন যে এটা মানে আসলে মাস্টারপিস ছিল। কিন্তু আমি ওই বইটা নিয়ে আমার এত কষ্ট যে আমি আসলে কোথাও এই বইটা নিয়ে কথা বলতে চাই না। মানে ঢাকনা খুললে মানে ফেনার মতো বের হয়ে পড়বে আর কি। হ্যাঁ, আমরা একটু টের পাচ্ছি, আমরা একটু টের পাচ্ছি। আমরা এই কারণে আমরা আমি চুপ চাইবো। হয়ে যাচ্ছি, এটা নিয়ে আমি আর কথা না জি, আমরা চাইবো এটার একটা অন্য কোনো বিকল্প সমাধান আপনি বের করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বাকিদের এটা কাছেও আমি এটা পৌঁছে দিতে চাই। অন্য কোনো জি, প্রচ্ছদে অন্য কোনো প্রকাশনী থেকে আনবো ইনশাআল্লাহ। এত সুপারস্টার প্রকাশনী না, ছোটখাটো প্রকাশনী থেকেই আনবো। এখানে কিন্তু বইটা আরেকটা লার্নিং আছে আপু, মনে হয়, তাই না? হ্যাঁ, যে 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 চুজ ইওর পার্টনার ওয়াইজলি। এখন হচ্ছে আপু, আপনি যদি আমাকে আপনার বাসায় দাওয়াত করেন তাহলে তো আমি যাবই। এখন সেখানে গিয়ে যদি আপনি আমাকে বসতে না বলেন, দাঁড় করায় রাখেন, সেটা তো আর আমি আগে থেকে জানবো না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। সেটাই, সেটাই। কিন্তু এটা থেকে আচ্ছা, যারা এখনো লিখছেন তাদের জন্য একটা লার্নিং আমরা পেলাম। আমরা এখন আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাই যে যারা লিখছে, যারা আরো লিখবে বা লেখালেখি শুরু করতে চায়, তাদের জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা। তার আগে আমি একটা ছোট্ট কথা বলার লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে যে মুজতবা আলী যেরকম বলেছিলেন যে এক একটা বই হচ্ছে একটা চোখের মতন। মাছির যেরকম অসংখ্য চোখ থাকে, মানুষ যখন অনেক বই পড়ে তখন তার অনেকগুলো চোখ হয়, তাকে তার চোখ এড়ায় না কোনো কিছু। আমার আপনাদের দুজনের কথা শুনে মনে হচ্ছে যে এক একটা সৃষ্টি, এক একটা বই আসলে নিজের লেখা বই তার এক একটা অঙ্গের মতন। প্রত্যেকটাতে নতুন করে একটা যন্ত্রণা হয়, প্রত্যেকটা নতুন একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হয়, এইরকম একটা ব্যাপার হয়। এটা তো আসলে যাই কি, হোক, মানে সন্তানের মতো, মানে বাচ্চা, মানে এক্স্যাক্টলি। এক একটা বাচ্চা যখন হয় মা বলে যে আর বাচ্চা নিব না, যথেষ্ট, আমার অনেক কষ্ট হয়েছে, এটাই শেষ। তো ঠিক আছে, কিছুদিন পরে যে মনে করেন যে প্রকাশক আবার নক করলো যে আরেকটা পান্ডুলিপি দেন, ওই মানুষজন বললো আর কি যে আরেকটা বাচ্চা নাও। তো আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিলাম। তো বাচ্চা মনে করেন যে প্রকাশকের কাছে দিয়ে দিলাম, মানে ডেলিভারি হচ্ছে। তখন হচ্ছে, তখন আরেকটা টেনশন, প্রচ্ছদ কেমন হবে, প্রচারণা ঠিক মতো কেমন পাবে আসবে? কিনা, হুম, হুম, হুম। হ্যাঁ মানে সেল কেমন হচ্ছে, মানে এটা একটা টেনশন। মানে ওই সন্তানের মতোই আর কি ব্যাপারটা, অনাদর হচ্ছে কিনা, অবহেলা হচ্ছে কিনা, অযত্ন হচ্ছে কিনা। আবার বাচ্চাদের যেমন আমরা চিন্তা করি যে ওরা কি স্কুলে গিয়ে দুষ্টামি করতেছে, ব্যথা পেলো, নাকি অন্য কাউকে মারলো, নাকি নিজে মার খেয়ে আসলো, ওরকম আর কি। বাচ্চা যখন পাঠকের কাছে চলে যায় তখনও টেনশন যে পাঠক কি পড়তে পারতেছে,
পাঠকের কি ভালো লাগলো নাকি ছুঁড়ে ফেলতে ইচ্ছা করলো, মানে এই টেনশন, এই সন্তানের টেনশনের মতোই টেনশন চলতেই থাকে। আচ্ছা আপু, একটা ছোট্ট প্রশ্নের জবাব দিয়ে যাবেন কিনা, যে ফেসবুকে লেখা পড়ে চিনি, মলিয়াপুর লেখা পড়িনি, আমি নানজুম মিশু প্রশ্ন করেছে, শুরু করতে চাইলে কোনটা দিয়ে শুরু করতে বলবেন? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে আমি কাউকে সাজেস্ট করি না, কেউ যদি আমাকে ইনবক্সে নক করে আমি রকমারি লিংক দিয়ে দেই। তো রকমারিতে ঢুকে আমার নাম লিখে সার্চ দিলে আমার নামের রকমারি লিংকটা আসবে এবং ওখানে একটা অপশন আছে একটু পড়ে দেখুন। তো একটু হ্যাঁ, পড়ে দেখুন অপশনে হচ্ছে আপনারা একটা ধারণা পাবেন, হয় বইয়ের কাহিনী সংক্ষেপ দেওয়া থাকবে অথবা বইয়ের আকর্ষণীয় অংশটুকু দেওয়া থাকবে। তো ওটা পড়ে আমার তো 15টা বই, 4টা স্টক আউট, 11টা বইয়ের স্টক আছে। আপনারা যেটা ইচ্ছা একটু পড়ে দেখুন অপশনটা ব্যবহার করে আমি কিনতে বলবো, কারণ আমার চয়েসের সাথে আপনার চয়েস নাও মিলতে পারে। আমার যেটা ভালো লাগে আপনার হয়তো সেটা ভালো লাগবে না। তো আমি রকমারি লিংকটা লাইভ শেষ করে আমি এখানে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারি, অথবা চাইলে প্লিজ। আপনি নিজে সার্চ দিয়ে খুঁজে নিতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, একজন অবশ্য সাজেশন দিয়েছেন এখানে রোদ নেই দিয়ে শুরু করতে পারেন, এটা কি স্টক আউট আপু? না, এটা স্টক আউট না, এটা বইমেলায় পাওয়া যাচ্ছে, অমর একুশে বইমেলার ভূমি প্রকাশ স্টলে 306 থেকে 307, আর সব অনলাইন বুক শপেও অ্যাভেলেবেল আছে। ওকে, আমার মনে হয় মিশু একটা ধারণা পেয়ে গেছে। তো যেটা শুনতে চাচ্ছিলাম আপু, যে ভবিষ্যতে যারা লিখছে বা এখনো যারা লিখছে ভবিষ্যতে লিখতে চায় তাদেরকে কি বলবেন? আমি একটু এখানে একটু স্বার্থপর হই, আমি একটু মেয়েদের জন্য শুনতে চাই। আচ্ছা, না, মেয়ে ছেলে কিছু ব্যাপার না, এখানে হচ্ছে সবাইকেই পড়তে হবে, প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আমি এখনো কিছু না কিছু পড়ি, আমি সব সময় পড়তেই থাকি। আগে ফেসবুকে পোস্ট দিতাম, এখন অনেকে অনেক কিছু বলে যে এর মনে হয় কোনো কাজকর্ম নাই। তো আমি এখন আর পোস্ট টোস্ট করি না, রিভিউও লিখি না, বইয়ের ছবিও দিই না, আমি চুপচাপ পড়ি। যারা মনে করছেন যে আমি এখন আর পড়ি না, সেটা না, আমি একাডেমিক রিডিং এর সাথে নন একাডেমিক রিডিং একদম প্রতিদিনকার আমার এটা প্রাত্যহিক রুটিনের মধ্যে আমার এটা পড়তেই হবে। তো এটা আমি নিজের মনের খোরাকের জন্য করি। যারা সিরিয়াসলি লেখালেখিতে আসতে চাচ্ছেন তাদের অবশ্যই পড়তে হবে। অবশ্যই ক্লাসিক গুলো পড়বেন এবং সমসাময়িক যারা লিখছেন তাদের গুলোও পড়বেন। আপনার রুচি মতোই প্রথমে পড়েন। প্রথমে প্রেশার নেওয়ার দরকার নাই যে আমি যেমন লিখতে চাচ্ছি তেমন লেখার জন্য আমার রেফারেন্স হচ্ছে আশাপূর্ণা দেবীর বই পড়তে হবে, ওরকম প্রেশার নেওয়ার দরকার নাই। আপনার যেটা ভালো লাগে সেটাই পড়েন, পড়তে থাকেন, না পড়লে আসলে কেউ শিখতে পারে না। এবং হচ্ছে প্রতিদিন কিছু না কিছু লিখবেন। আমি আমার যত ব্যস্ততায় থাকুক না কেন আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত 200 শব্দ লিখতে। এখন এটা ব্যাপারটা কি, আপনি যদি খুব ধারালো একটা তলোয়ার বা ছুরিকেও ফেলে রাখেন তাহলে এটা কিন্তু জং মোর্চা ধরে ধরে যাবে। যায়। আমি জি। যদি আমার একটা ঘড়ি, খুব দামি ঘড়ি, লাখ টাকা দামের ঘড়ি আমি না পরে আমি রেখে দিলাম ড্রয়ারে, সেটা কিন্তু ব্যাটারি ডেড হয়ে আলটিমেটলি সেটা কিন্তু আর টাইম দেবে না। তো আমি খুব ভালো লিখতে পারি কিন্তু আমি লিখছি না দিনের পর দিন, আমি পড়ছি না দিনের পর দিন, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে সেই ক্ষমতাটা, সেই শার্পনেসটা সেটা আস্তে আস্তে ভোঁতা হয়ে যাবে। তো আমি সেটাই বলবো যে আপনাদের প্রচুর পড়তে হবে, প্রচুর লিখতে হবে। আচ্ছা, একজন একটু জিজ্ঞেস করেছেন যে প্রথম লেখার ভয় বা লজ্জা কিভাবে কাটিয়ে উঠবো। এখন এমনকি যা হচ্ছে দেখেন আমরা যদি ফেসবুকেও লিখি, অনেকে এসে বলে যে আরে ও তো আবার কবি হয়ে গেছে, এখন তো সেলিব্রিটি হয়ে যাবে, হ্যাঁ এই এই ধরনের ব্যাপার আছে। কথাটাই আমার মনে এই হয় কথাটা এটাই। আমার পরিচিত একজন আগে এরকম বলেছিলেন। তখন উনাকে যেটা বলেছিলাম আমি সেটাই বলি যে উম উনি খুব লজ্জা পান। উনি লিখেন কিন্তু খুব লজ্জা পান। তো আমি উনাকে বলেছিলাম যে দেখো, আ তুমি একটা সার্টেন মোমেন্টে যে ইভেন্টটা এক্সপেরিয়েন্স করলা, সেটা তুমি তোমার মতন করে পৃথিবীতে আর কেউ কোনোদিন এক্সপেরিয়েন্স করে নাই আর কোনোদিনও করবেও না। তুমি যে ফিলিংসটা, যে ইমোশনটা এখানে ইনভেস্ট করছো এবং এরপরে তোমার যে লেখাটা তুমি লিখছো, এই লেখাটা এই মোমেন্টটা চলে যাওয়ার পরেও তুমি আর কখনো লিখতে পারবা না, অন্য কেউ কখনো পারবে না। এখন লেখাটা কেমন হইলো এটা আরেকজনের জাজমেন্ট কেমন হবে হতে পারে সেই চিন্তা করে যদি তুমি না লেখো, ওই মোমেন্টটা কি ধরে রাখার মতন এই পৃথিবীতে আর কেউ কোনোদিন আসবে না। তোমার ওই কঠিন কথা। প্রিভিলেজটা হচ্ছে যে যে তুমি খুব ভাগ্যবান যে তুমি এই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারছো তোমার কনসিয়াসনেস এর মধ্যে, তারপরে তুমি সেটাকে লিখছো। এটা কেমন, এটার মান কেমন, এত কিছু চিন্তা করতে যায়। কারণ ওকে। তুমি তোমার মানে এখানে বিনা মজুমদারের একটা কথা আমার খুব পছন্দ যে আহ, আমি না লিখলে কার কিছু আসতে যেত না কিন্তু আমার ক্ষতি হতো। বিষয়টা অনেকটা এরকম আর কি। ডেফিনেটলি।
যে Definitely. ওই কোটেশনটা আমার খুবই পছন্দ, যে মানে বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হতো না যদি আমি না লিখতাম, কিন্তু লিখতে লিখতে গিয়ে বুঝেছি যে আমি আসলে কবিতা লিখতে পারি না। আর লিখতে লিখতে বুঝেছি যে কবিতা লিখলে দুঃখ ভোলা সম্ভব, কিন্তু দুঃখ ভুলে গেলে আর কবিতা লেখা সম্ভব না। তো এই যে জি এক একটা অ্যাসপেক্ট, উনি যে এটা ধারণ করছেন, এটাতে কে কি মনে করতেছে এটা আসলে ম্যাটার করে না। তো আরেকজন কি চিন্তা করবে এত চিন্তা না করে আসলে লেখা উচিত ফ্রি হ্যান্ডে। তখন আসলে নিজের ওই স্বতন্ত্রতা আবিষ্কার করা যায় যে আমার যে লেখার একটা স্টাইল আছে, স্বকীয়তা আছে, ওই জিনিসটা আমি এক্সপেরিয়েন্স করব তখনই যখন আমি সোলোলি নিজে ওই জিনিসটার মধ্যে নিজেকে ইনভেস্ট করব। আর এরপরে আপু যেটা বলছেন যে পড়া, ডেফিনেটলি পড়ার একটা ইম্প্যাক্ট আছে। তবে আমি এটা খেয়াল রাখতে বলবো যে পড়া যেন আপনাকে এত বেশি অ্যাবজর্ব করে না ফেলে যে আপনার লেখাটা নিজস্বতা বলতে কিছু না থাকে। যেমনটা হয় যে হুমায়ুন আহমেদ পরবর্তীতে এমন অনেক রাইটারদের লেখা আমি পড়েছি যাদের লেখা পড়লে মনে হয় যে আরেকজন মিনি হুমায়ুনের লিখছে। তো মানে ওই ওই আভা থেকে বের হয়ে এসে নিজের স্বতন্ত্রতাকে প্রকাশ করতে পারে নাই আর কি। সেটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। রুদ্র কেন রুদ্র, সুকান্ত কেন সুকান্ত, ফরুক কেন ফরুক, এই ডিফারেন্সটা ফিল করতে হবে। যে আমি যে লিখতেছি না, মানুষজন মানে একজন আল মাহমুদের ফ্যান, আমি আজকেই বলতেছিলাম একজনকে, সে যে কবিতাটা কখনো পড়ে নাই আল মাহমুদের, সেই কবিতাটা পড়লেও ফিল করবে যে এটা মনে হয় আল মাহমুদের লেখা। কিভাবে জি পারল, ওইটাই আর কি। তো লেখার ক্ষেত্রে জি ওই অমুকে কি বলবে তমুকে কি বলবে এগুলো চিন্তা করলে আসলে কোনোদিন লেখা হবে না, এটা শুধু লেখার ক্ষেত্রে না কিন্তু, তাই না? যে কোনো বিষয়ের এটা তো ক্ষেত্রে। আচ্ছা জীবনের সব কিছুর ক্ষেত্রে। আমার পেশা, আমার কয়টা বাচ্চা হবে, আমি কবে বিয়ে করব, আমার বাচ্চাদের পেশা কি হবে, আমার বাচ্চারা কিভাবে পড়বে, আমার বাচ্চারা কিরকম ধরনের কাপড় চোপড় পরবে, আমি কি পরবো, এর সবকিছুই আমি যদি এই ভর কেন্দ্রটা আরেকজনের হাতে দিয়ে রাখি, আমার নিজস্বতা তো আসলে থাকে না, প্রকাশ করার থাকবেও না। সুযোগটা থাকে না আসলে। জি, আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এর মধ্যে সাদিয়া তাসনিম, মাহজাবিন মম অনেকে আমাদের সাথে আছেন, খুব ভালো লাগছে। আহ, একটা প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে রাহনুমা সিদ্দিকার, যে আপনাদের ইবুক প্ল্যাটফর্মে কোনো বই আছে কিনা, যেহেতু দেশের বাইরে যারা আছেন এরকম অনেকে আমাদেরকে দেখছেন, তাদের জন্য যদি বলেন। আচ্ছা, ইবুক প্ল্যাটফর্ম বইটইতে আমার 11টি বই আছে এবং আল্লাহর রহমতে প্রতিনিয়তই পাঠকরা সেগুলো পড়ছেন, কিনছেন। আমার খুব মন খারাপ লাগলে আমি বইটইতে আমার অথর প্যানেলে যাই, ড্যাশবোর্ডে দেখি, যান। হ্যাঁ, দেখি কেউ না কেউ আমার বই কিনেছে বা রিভিউ দিয়েছে, ওয়াও, আমার মনটা ভালো হয়ে যায়। তো আমার নাম লিখে সার্চ করলে আপনারা পাবেন, আর লাইভ শেষ হলে আমি ইনশাআল্লাহ লিংক দিয়ে দিব। প্লিজ, খুবই ভালো হয়। আর সুমাইয়া, এখনো কি দিয়েছো কোনো ইবুক প্ল্যাটফর্মে? আমি একদমই নতুন মানুষ, বুঝতেই পারতেছেন। ইনশাল্লাহ আমার মনে চিন্তা হয় করবো। তুমি কিছুদিন পরে এই জায়গাটা যেতে পারো, কারণ আমাদের যারা দেশের বাইরে থাকে তারা বইমেলা পায় না, অনেক সময় আমাকে অনেক হুমকি টুমকি দেয় যে আরেকবার বইয়ের ছবি দিলে আপনাকে আনফ্রেন্ড করে দেবো, এরকমও বলে। কিন্তু এটা কোন কষ্ট থেকে বলে এটা না আমি আসলে টের পাই, কারণ বইমেলা কিন্তু আসলে শুধু বই কেনার জন্য যায় না, দিস নট আ হ্যাঁ, লাইব্রেরি। এটা একটা তাই প্রাণের না? আমরা তো বই। এখানে ইমোশনের সাথে মানুষের সাথে, মানুষের একদম জি, একটা যোগ। আমার এমন অনেক 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 মানুষের সাথে দেখা হয় যাদের সাথে সারা বছরে হয়তো এই একবারই দেখা হয়। হ্যাঁ, আপুর সাথে আমি কফি খেয়েছিলাম একবার, মনে আছে জি, ওই একবারই। হ্যাঁ, ছোট্ট মেয়েকে দেখেছিলাম। তো এই স্মৃতিগুলো আসলে অসাধারণ এবং এই সুযোগগুলো এটাই, অসাধারণ। হ্যাঁ, এটাই। তো এই জন্য যারা দেশের বাইরে আছে তাদেরকে আমরা অন্তত টেক্সটটা যেন পৌঁছাতে পারি, এই জন্য ইবুক প্ল্যাটফর্মের কথা আমার মনে হয় চিন্তা করলে ভালো। আবার আরেকটা কথা একটা মনে রাখতে পারি আমরা, যে এই যে স্টক আউট বলছেন, এটা শুনলে কেমন জানি একটা হাহাকার লাগে, মনে হয় কি জানি একটা হারাই ফেললাম। ইবুকে থাকলে কিন্তু এই হাহাকারটা আর আসে না। আমার মনে হয় এইটা একটু কনসিডার করা যেতে পারে, আপনারা যদি প্রকাশককে কনভিন্স করতে পারেন। কারণ ইবুক আমার মনে হয় না হার্ড কপির কাটতি কমায়, বরং এইটাতে মানুষের একটা স্বাদ তৈরি হয় যে আচ্ছা অমুকের একটা বই পড়েছি, একটা স্বাদ তৈরি হয়েছে, আমি এখন তার আর একটা বই জোগাড় করব। হ্যাঁ, এরকমও হতে পারে। আমি অনেককে দেখেছি, আমার অনেক আত্মীয় স্বজনদেরকে আমি দেশ থেকে আমার ভাবিকে পাঠাই, তারপর ফ্রেন্ডদেরকে পাঠাই বই কিনে, বই মেলার সময় সুন্দর লিস্ট করে পাঠাই যে এগুলো এগুলো আমাকে একটু কিনে দিও। হ্যাঁ, তো এই স্বাদটা আসলে কোত্থেকে তৈরি হয়? ওই যে পেন্সিলে বলেন, ক্যানভাসে বলেন, বিভিন্ন জায়গায় পড়ে, যে এই লেখিকার আমি একটা বই পড়তে চাই, লেখকের আমি একটা বই, আস্ত বই পড়তে চাই, ধরতে চাই। তো এই জন্য এইটা একটু কনসিডার করা যেতে পারে। তো আমরা এর মধ্যে 1 ঘন্টা 5 মিনিট কোন দিক দিয়ে চলে গেল আমি আসলে টের পাই নাই। ধন্যবাদ, ইট ওয়াজ আসলে আ অনেক ভেরি লাভলি প্রাণবন্ত জার্নি। আড্ডা হলো। হ্যাঁ,
জি, আমার মনে হচ্ছে আমি সারা রাত গল্প করতে পারবো এরকম বই নিয়ে। লেখালেখি এবং বই নিয়ে। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মলি আপু, আপনার ভীষণ কর্মব্যস্ত একটা দিনের সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর সুমাইয়া তাসনিমকেও। আপনারা শেষ করতে চাইলে কিছু বলবেন নাকি, শেষের কথা? আমি আগে যে বলবো, কেউ, কে বলবো? আচ্ছা প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে উইমেন এক্সপ্রেসকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর আপুকে তো আগে থেকেই চিনি, আর আশা করি আরো অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে। যারা প্রথম থেকে দেখতে পারেননি তাদের জন্য আমি আরেকবার একটু বলছি, আমার নতুন বই নরক যাত্রা, এটা এসেছে আজব প্রকাশ থেকে, স্টল নাম্বার 392 থেকে 393। এছাড়াও ভূমি প্রকাশ 306 থেকে 307, বিব্লিওফাইল 490 নাম্বার স্টলে আমার আগের কিছু বই আছে। আর ইবুক প্ল্যাটফর্মে আমার 11টা বই আছে। আর এমনিতে মানে কোন বইটা চুজ করবেন সেটা জানতে চাইলে রকমারিতে আমার নাম লিখে সার্চ দিতে পারেন, বা লাইভের শেষে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে ঢুকেও একটু পড়ে দেখুন, অপশনটা ব্যবহার করতে পারেন। আর আরেকটি কথা আমি বলবো যে আমার বই পড়তে হবে, আমার বই কিনতে হবে এরকম না। আমি বলবো যে আপনারা অডিও ভিজুয়াল মিডিয়া থেকে বের হয়ে বইয়ের সাথে বইয়ের দিকে ফিরে আসুন, নিজেরা বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন, অনেক ভালো ভালো বই পাওয়া যাচ্ছে। আরেকটি ব্যাপার আমি বলবো, এই বিশেষ করে এই বই মেলার সময় আমার এই ব্যাপারটা চোখে পড়েছে যে আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, কিছু অপ্রীতিকর বই এই বই মেলায় এসেছে, তো সেগুলো নিয়ে খুব ট্রল হচ্ছে, প্রচার হচ্ছে। আমি বলবো যে আপনারা এই নেগেটিভ পোস্টগুলো করবেন না। এটাতে হয় কি যে নেগেটিভিটির চর্চাটা বেশি হয়। একজনের পোস্ট আমি দেখলাম যে হচ্ছে এবার মেলায় যা হচ্ছে, মেলায় যেতে ইচ্ছা করছে না। তো এই ব্যাপারটা, এগুলোতে হয় কি যে যারা কোনোদিন যায়নি তারা ভাববে যে কি না জানি হচ্ছে বই মেলায়, আসলে কিন্তু কিছুই হচ্ছে না। আমার মেয়েটা খুব একটা বড় না, আমার মেয়েটা ছোট। আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়েও আমি মানে নিরাপদে মেলা থেকে ঘুরে এসেছি। এবং আমার মনে পড়ে যে ছোটবেলায় আমরা যে মেলায় ঢুকতাম, একটা ধাক্কা ধাক্কির মধ্যে পড়তে হতো, সেরকম কোনো ধাক্কা ধাক্কিও নাই। এত না, মানুষ আসছে, বই দেখছে, ছবি তুলছে, কেউ কেউ কিনছে। হ্যাঁ, কেনার সংখ্যাটা হয়তো কম, দেখার সংখ্যা বেশি, ছবি তোলার সংখ্যা বেশি, কিন্তু কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে আমার পড়তে হয়নি। একটা সেকেন্ডের জন্য আমার নিজেকে মনে হয়নি যে আমি নিরাপত্তাহীনতার অভাবে ভুগছি, বা কেউ ধাক্কা দিল, বা কেউ গায়ে হাত দিল, এ ধরনের কিছু আমার মনে হয়নি। নারী ও শিশুর জন্য খুবই নিরাপদ, এবং অনেক ভালো ভালো বই এসেছে। আমি বলবো যে আপনারা ভালো বই কিনুন, ভালো বইয়ের প্রচার করুন, ভালো বই নিয়ে পোস্ট দিন। ওই কে কি লিখলো না লিখলো ওই সমস্ত নেগেটিভিটির চর্চাটা আমরা কমিয়ে ফেলি। এবং আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের বাসায় যারা ছোট সদস্য আছে, ছোট বাচ্চা, তাদের জন্য বই কিনুন। শিশু কর্নারে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়, ফ্ল্যাশ কার্ড পাওয়া যায়। আমরা যেটা বলি যে গোল্ডেন 1000 ডেজ, মায়ের মাতৃগর্ভ থেকে শুরু করে, ডে 0 থেকে শুরু করে প্রথম 1000 দিন, বাচ্চাদের নার্ভাস সিস্টেম, সিন্যাপস, এগুলো সবচেয়ে প্রাথমিক যে ডেভেলপমেন্টটা হয় সেটার পরে হয় না। আপনারা যখন মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবারটা শুরু করেন, তখন অনেকে হচ্ছে ফোন বা ট্যাব দেখিয়ে খাওয়ান, এটা করবেন না। আপনারা ফ্ল্যাশ কার্ড বা বাচ্চাদের জন্য যে রঙিন ছবিওয়ালা বই পাওয়া যায় সেগুলো দেখিয়ে খাওয়ান। এটাতে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো তাড়াতাড়ি অ্যাচিভ হবে, তাদের সিনাপসটা ভালো ডেভেলপ হবে, তাদের অ্যাটেনশন স্প্যান বাড়বে। অডিও ভিজুয়াল মিডিয়া থেকে আমরা বের হয়ে আসি, আমরা নিজেরা বই পড়ি, প্রিয়জনদের বই উপহার দিই। আমার বই কিনতে হবে বা আপুর বই কিনতে হবে এরকম না, ভালো বই প্রচুর আছে, সেগুলা একটু চোখ কান খোলা রাখলেই পাওয়া যায়। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে। আজকে এ পর্যন্তই, বিদায়, শুভরাত্রি। থ্যাংক ইউ মলি আপু। আপুর পরামর্শটা খুবই ভালো লাগলো আমার কাছে, এবং এইটার যে সাইকোসোশ্যাল প্লাস ফিজিওলজিক্যাল একটা ব্যাপার আছে পড়াশুনো করার, সেই দিকটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমার বলতে ইচ্ছা করছে যে ইটস ইউর ডক্টর স্পিকিং, ট্রাস্ট ট্রাস্ট হার। হ্যাঁ সুমাইয়া। হ্যাঁ, ডাক্তারের মতোই লাগছিল আসলে আপু যখন বলছেন। সেটাই। তো এটাই। আর আমার কাছে আসলে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে মৌলিয়াপুর লেখা আমি পেন্সিলে মনে হয় প্রথম পড়া শুরু করেছিলাম। তো আমি আসলে খুব মানে প্রিভিলেজ ফিল করছি যে আজকে একই প্ল্যাটফর্ম আমি মৌলিয়াপুর সাথে শেয়ার করছি। যদিও আমি অনেক বেশি ছোট আপুর তুলনায় সব দিক থেকেই। তো যাই হোক, তো বইমেলার ব্যাপারে আপু যে কথাটা বলছে এটা আসলে সত্যি। আমরা আসলে নেগেটিভিটির চর্চাটা অনেক বেশি করি। আপনারা আসলে ভালো কন্টেন্ট চাইলে
আহ, ভালো বই পড়তে হবে এবং সেটা নিয়ে ডিসকাস করতে হবে। আমরা আসলে Yes, ওই খারাপ সেটাই। বইগুলো নিয়ে আলোচনা করি। তো আর পাবলিশাররা কি করবে? তাদের যদি ভালো বইগুলো সেল না হয়, তারা ওই রিস্কটা কিভাবে নেবেন যে তারা একজন উঠতি ভালো রাইটারকে সুযোগ করে দিবেন? আপনারা মানে যখন পাঠকরা কিংবা যারা আলোচনা করছেন তারা শুধুমাত্র নেগেটিভ বা সস্তা বইগুলো নিয়ে কথা বলছেন, কন্টেন্ট ক্রিয়েটররা যে বইগুলো বের করছে তাদের বইগুলো নিয়ে আপনারা ওগুলোতেই ফোকাস দিচ্ছেন, তখন কিন্তু আসলে পাবলিশারদের ওই রিস্কের কথা চিন্তা করে হলেও কিছু ওই ধরনের বই আনতে হচ্ছে উঠতি রাইটারদেরকে সুযোগ না দিয়ে। তো আপনারা যদি ভালো কন্টেন্ট চান, আপনাদেরকে আসলে ভালো কন্টেন্ট আসার সুযোগটা করে দিতে হবে এগুলো নিয়ে কথা বলে। আর হয় কি, কিছু নির্দিষ্ট জায়গাতে ঘুরে তারপরে চলে আসা। আসলে একটা কথা শুনেছিলাম যেটা আমার খুব মনে ধরেছে, কে বলেছে এখন মনে নাই, যে রাইটার যখন লিখেন, লেখক লেখার পরে আসলে লেখার দায়িত্বটা তার অনেকাংশে শেষ হয়ে যায়। এরপরে আসলে পাঠকের দায়িত্বটা শুরু হয়। তিনি ভালো একটা বই খুঁজে বের করবেন, সেটা পড়বেন, সেটা থেকে উনি ওনার যে জার্নিটা পড়ার মধ্যে, সেই জার্নিটার সেই এক্সপেরিয়েন্সটা উনি শেয়ার করবেন আরেকজন মানুষের সাথে, যেন সেই মানুষটা জানতে পারে যে এই ধরনের একটা মানে একজন মানুষ তার ইউনিভার্স শেয়ার করেছে এবং এখান থেকে চিন্তার অনেক কিছু সে পেয়েছে, বা কিছুই না পেলেও সে ভালো ফিল করেছে। তো এই জিনিসটা আসলে শেয়ারিং ছাড়া হয় না, এবং এই জিনিসটা পাঠকরাই হচ্ছে এই জায়গার সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট আর কি, যদি বলি। তো ভালো বইকে সুযোগ করে দিতে হলে আসলে ভালো বই নিয়ে কথা বলতে হবে এবং ভালো রাইটারদেরকে লাইমলাইটে আনার চেষ্টা করতে হবে। তো জি। আর বইমেলা অর্থপূর্ণ হয়ে ওঠে আসলে পাঠকরা যখন যান, বই পড়েন, যাদের জন্য আসলে এত বড় আয়োজন আর কি। আর আমার বই তো বলেছি, আরেকবার বলে দিচ্ছি, আমার বই প্লিজ। যেটা হচ্ছে কবিতার বই। হ্যাঁ, একটু দেখাও না, তুমি একটু প্রচ্ছদটা দেখাও না আমাদেরকে। কবিতার বই হচ্ছে এটা, আদম সুরাত। এটা অন্বেষা থেকে এসেছে 2022 সালে। এখন হচ্ছে অন্বেষার প্যাভিলিয়ন 11 নম্বর প্যাভিলিয়ন এবারে বইমেলাতে। আশা করি ওখানে অ্যাভেলেবল পাবেন। আর এটা হচ্ছে মোনালেখ্য। মোনালেখ্যর প্রচ্ছদ একটু মিউট লাগতেছে, কিন্তু এটার অনেক স্টোরি আছে আর কি। যাই হোক, তো মোনালেখ্য পাওয়া যাবে উপকথা প্রকাশনীতে। স্টল নাম্বার হচ্ছে 564 নম্বর, মেট্রো রেলের গেট দিয়ে ঢুকলেই কাছে। তো এই ওকে, আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে সুমাইয়া, থ্যাংক ইউ। আমি আপুদের শেষের কথাগুলোকে দুইটা পয়েন্ট একটু সাম আপ করতে চাই। প্রথমটা হচ্ছে যে আমরা যখন চাল কিনি তখন সেটার সাথে অনেক পাথর থাকে, কিন্তু আমরা পাথর খাই না এবং পাথর খেয়ে চালের বদনাম করি না। সুতরাং ভালো খারাপ সবকিছু থাকবে, আমাকে বেছে খেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভক্তরা আসলে পীরকে ওড়ায়, পীর নিজে ওড়ে না। তো আমরা যখন একটা খারাপকে ওড়াবো তখন খারাপ উড়বে, তখন খারাপ ভাইরাল হবে, তখন খারাপ বিখ্যাত হবে, অন্য অনেক খারাপ ভাবে, তাহলে তো আমারও একটা মার্কেট আছে, তাই না? যে যে আমিও একটু যাই দেখি, আমিও একটু দেখাই, আমি একটু নেচে দেখাই, দেখি মানুষ কি বলে, তাই না? আমরা এই জন্য দেখি যে যেই একটা একটা আকাম হইলে, সমাজে একটা বাজে ঘটনা হইলে সেটা রিপিট হইতে থাকে। এবং কি সুন্দর, ইন্ডিয়া একটা ঘটনা হচ্ছে, সেটা বাংলাদেশে রিপিট হচ্ছে, তাই না? হ্যাঁ, কারণটা কি, মানুষ আসলে খুব অনুকরণ করে, ট্রেন্ডকে অনুকরণ করে, যেটা আমরা আগেও কথা বলেছি। তো সুতরাং আমরা কাকে উড়াবো, আমরা কার ভক্ত হব, আমরা কার পোস্ট শেয়ার দিয়ে তাকে নিয়ে হাহাহিহি করে আসলে তাকে ট্রেন্ডে উপরে উঠায় দিচ্ছি, এটা আমরা সিদ্ধান্ত নিব। আমরা অনেক পাওয়ার রাখি এখন। সোশ্যাল মিডিয়াকে এখন আমরা একটা বিকল্প গণমাধ্যম বলছি। যেই নিউজ, যেই কথা মূলধারার গণমাধ্যমে আসছে না, সেটা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছি। তাহলে আমরা কেন এই পাওয়ারটাকে ব্যবহৃত হতে দেব? আমরা এটাকে ভালোর জন্য ব্যবহার করি। হ্যাঁ, আমার অনেক লোভ লাগবে যে একটা জিনিস শেয়ার করে একটু হাসি, আমি হয়তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড গ্রুপের সাথে করলাম, কিন্তু পাবলিকলি যখন আমি একটা কথা বলবো তখন আমাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আর মৌলিয়াপুর একটা কথা আমার কাছে খুবই ভালো লাগলো, আমি প্রত্যেক বছর যখন যাই, আমি শুধু নিজের না, আমার বোনের বাচ্চা, হয়তো কিছু ফ্রেন্ডদের বাচ্চাদেরকেও নিয়ে যাই। কারণ বই মেলায় শুধু মানুষ বই কিনে এটা আমার মনে হয় না, এটা একটা ট্রেন্ড। এতগুলা মানুষ বই নিয়ে কথা বলছে, এতগুলা মানুষ বইয়ের না হয় ছবি তুলছে, বইয়ের উপরে একটু চুড়ি রেখে, একটু চায়ের কাপ রেখে ছবি তুলছে, কিন্তু বই নিয়েই তো করছে। আমাকে বইকে ট্রেন্ডে রাখতে হবে, কারণ বই মানুষকে, খারাপ বই নাই আমি সেটা বলবো না, কিন্তু বই মানুষের ওই যে চোখ ফোটানোর কাজটা করে। মুজতবা আলী যেটা বলেছেন সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি লেখক হিসেবে মৌলি আখন্দ এবং সুমাইয়া তাসনিমের অনেক অনেক সাফল্য কামনা করছি। এতটুকু সাফল্য কামনা করছি অন্তত, যেন আপনারা সেই আত্মতৃপ্তিটা পান, যেন পরের সেরা লেখাটাতে মনোনিবেশ করতে পারেন।
আমরা ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু চাই। সমাজ আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু চায়। আমাদের যে সন্তানরা আছে তাদের হাতে যেন আমরা কিছু কোয়ালিটি বই তুলে দিয়ে যেতে পারি, এইটুকু পরিবেশ আমরা চাই। উইমেন এক্সপ্রেস আপনাদেরকে এই ব্যাপারে যেকোনো সহযোগিতা করতে রাজি আছে। যারই একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আমাদেরকে যারা শুনেছেন তারা সবাই কিছু না কিছুভাবে উপকৃত হয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মলি আপু এবং সুমাইয়া তাসনিমকেও আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।